আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সকলেই ভালো আছো and আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জয়কুলি একাডেমির পক্ষ থেকে আরো একটু নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে জয়েন করেছো তারা ক্লাসটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আজকে আমরা মূলত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় 25-26 সেশনে যে প্রশ্নগুলো এসেছিল ইংরেজি বিষয়ের উপর, সেই বিষয়গুলোর বিষয়গুলো ইংরেজি বিষয়ে সেই এমসিকিউ গুলো আজকে আমরা সলভ করব A to Z, একদম ব্যাখ্যা সহ প্রত্যেকটা এমসিকিউ আমরা সলভ করব। তোমরা যারা ইতিমধ্যেই ক্লাসে যুক্ত হয়েছো ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে দাও। আমাকে একটু জানাও তো তোমরা সবকিছু ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা ইতিমধ্যেই ক্লাসে জয়েন করেছো আমাকে একটু জানাও যে তোমরা সবকিছু ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আমি একটু ক্লাসে শেয়ার দিয়ে নিই, তারপরে শুরু করব। ঠিক আছে, তোমরা যারা ইতিমধ্যেই ক্লাসে যুক্ত হয়েছো তারা ক্লাসটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, আচ্ছা, সো আমি কি বললাম শুরুতে, আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব এগুলো মূলত 25-26 সেশনে ইংরেজি বিষয়ের উপরে যে এমসিকিউ গুলো এসেছিল সেগুলো লাইক মিক্স থাকবে। আমাদের ইংলিশ টপিক ইংলিশ বিষয়টার যতগুলো টপিক আছে, আর্টিকেল, প্রিপোজিশন, দেন আদার সবগুলো টপিক মিলিয়ে যতগুলো এমসিকিউ বিগত বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, আজকে আমরা সেই সবগুলো প্রশ্ন সলভ করব। তার আগে তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। 50 জন হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে, তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো ক্লাসটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আজকের ক্লাসটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ তোমাদের জন্য, কারণ আজকের ক্লাসে আমরা একদম A to Z সবকিছু নিয়ে আলোচনা করব। বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেই সব প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো ফার্স্ট যে প্রশ্নটা ছিল, আচ্ছা আজকে যে প্রশ্নগুলো আমরা সলভ করব এগুলো কিন্তু তোমাদের বি ইউনিট, ঢাবির ক্ষেত্রে বি ইউনিট। আর যদি একদম স্পেসিফিকলি বলি তাহলে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান ইউনিট, যেটা আই গেস এটা স্যুট করবে ভালো। আচ্ছা, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের যে প্রশ্নগুলো বিগত বছর এসেছিল, অর্থাৎ 25 এবং 26 সেশনে যে প্রশ্নগুলো এসেছিল আমরা সেগুলো আজকে সলভ করব। ওকে, ফার্স্ট যে কোশ্চেনটা দেওয়া আছে, if the migrants had taken more precautions they dash survive, এই যে ফাঁকা যে অংশটা বা গ্যাপ যে এখানে আছে, এখানে মূলত কি হবে? আমরা প্রশ্নটা যখন পড়তেছিলাম শুরুতেই কি দেখেছিলাম যে এখানে একটা ইফ আছে। কি আছে? ইফ দেওয়া আছে। এখন আমরা যখন ইংরেজিতে প্রশ্ন সলভ করি, বিশেষ করে অ্যাডমিশনের ক্ষেত্রে, আমরা যে কোনো প্রশ্ন সলভ করার ক্ষেত্রে যদি ইফ শব্দটা পাই শুরুর দিকে, একদম সেন্টেন্সের শুরুতে যদি আমরা এই ইফ শব্দটা পাই তাহলে আমরা কি ধরে নিই? এটা আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। কোন সেন্টেন্স? কন্ডিশনাল সেন্টেন্স। আমরা কি জানি কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকারের? 4 প্রকারের, তাই না? কি কি? জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। জিরো, ফার্স্ট, জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এন্ড থার্ড কন্ডিশন। ওকে, সো এই যে 4টা কন্ডিশনাল সেন্টেন্স, এগুলো কিন্তু স্ট্রাকচার আমি তোমাদেরকে আগের যে ক্লাসগুলো ছিল তোমাদের প্রি অ্যাডমিশন যে কোর্সটা ছিল সেখানে কিন্তু আমি অনেক ভালোভাবে তোমাদেরকে বুঝিয়েছিলাম। তারপরেও দেখো আমি এখন থার্ড যে কন্ডিশনটা আছে এটার রুলসটা একটু তোমাদেরকে লিখে দেবো, কারণ আমাদের যে প্রশ্নটা এখানে দেওয়া আছে সেটার সাথে কিন্তু থার্ড কন্ডিশনটা কানেক্টেড। ওকে, একটু নোটিস করো। আমরা কি পড়েছিলাম বলো তো, যে আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতে কি থাকবে? ইফ থাকবে। কি থাকবে? ইফ থাকবে। ওকে, থার্ড কন্ডিশন, তাই না? তো আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি ছিল? ফার্স্ট অফ অল ইফ থাকবে প্লাস এই যে এখানে দেখো হ্যাড প্লাস V3, মানে ভার্বের 3 নম্বর ফর্ম। কোন ফর্ম? 3 নম্বর ফর্ম। হ্যাড প্লাস কি থাকবে? V3 থাকবে। হ্যাড প্লাস V3, ঠিক আছে?
এর পরের অংশটা যদি আমাদের প্রথম অংশ এই স্ট্রাকচারে থাকে ইফ প্লাস হ্যাড প্লাস V3, অথবা এটাকে আমরা কি বলতে পারি পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। যদি প্রথম অংশ এই স্ট্রাকচারে থাকে তাহলে পরের অংশতে কি হবে? would, could, অথবা কি আসবে might, অথবা কি should, should প্লাস have, কি আসবে have। এরপরে আমরা কি নিব ভার্বের থার্ড ফর্ম V3। ক্লিয়ার? তাহলে এখানে দেখো তো কি কি দেওয়া আছে, উইল দেওয়া আছে, হবে না, কারণ কি আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি নিতে হবে would, could, might অথবা should। তাহলে দেখো তো এখানে would দেওয়া আছে, এটাও হবে না, কারণ কি এরপরে have দেওয়া নেই, তাহলে এটাও রং। তারপরে দেখো অপশন সি would have, ইয়েস দিস ইজ দ্য রাইট ওয়ান। এখানে দেখো আমাদের যে স্ট্রাকচার অনুযায়ী আমরা কি লিখেছিলাম would, could, might, should প্লাস have প্লাস V3, এখানে কি দেওয়া আছে would have, এবং তারপরে সারভাইভড, এইখানে ভার্বের আবার থার্ড ফর্ম দেওয়া আছে। তাহলে বুঝতে পেরেছো কেন আমাদের এই যে অপশন সি এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার? আশা করি এবার তোমরা ক্লিয়ার হয়েছো। এরপরে আসো, বলা আছে she leaned dash the wall gasping dash breath। এখানে আমাদের কি হবে? এখানে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যারা ভালোভাবে পড়েছো তারা কিন্তু এই কোশ্চেন অ্যান্সার খুব ইজিলি করতে পারবে। এটা পুরোটাই কি থেকে আসছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। দেখো কিভাবে করতে হবে। she leaned, এই যে leaned, leaned against something, leaned against something মানে কি কোনো কিছুর সাথে হেলান দেওয়া, কোনো কিছুর গায়ে হেলান দেওয়া। তাহলে এই যে leaned এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় কি বসবে? against বসবে। কি বসবে? against। এরপরে গ্যাসপিং, গ্যাসপিং এর সাথে প্রিপোজিশন কি বসবে? ফর বসবে। কি বসবে? ফর বসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। she leaned against the wall gasping for breath। ঠিক আছে, gasping for breath। এরপরে অপশন 3, আচ্ছা এটা খুবই ইজি একটা প্রশ্ন, দেখি এই প্রশ্নের উত্তরটা আমাকে তোমরা দাও তো আগে। এই যে কোশ্চেন নাম্বার কত 3, কোশ্চেন নাম্বার 3 এর রাইট অ্যান্সারটা কি হবে তোমরা বলো তো? কোশ্চেন নাম্বার 3 রাইট অ্যান্সারটা কি হবে তোমরা বলো? ক্লাস কি আটকে যাচ্ছে? অলরাইট, ঠিক আছে, না সব ঠিকঠাক আছে। ওকে বলো কোশ্চেন নাম্বার 3 এর রাইট অ্যান্সারটা কি হবে? এটা কিন্তু খুবই ইজি। এখানে দেখো প্রথম যে অপশনটা দেওয়া আছে সেখানে কি বলা আছে? জ্যোতি forbade him to go to the meeting। আচ্ছা এইখানে আমাদেরকে এই যে forbade দেওয়া ছিল, আমি forbid এর স্ট্রাকচার বলতেছিলাম। আচ্ছা এটা হচ্ছে forbid এর পাস্ট ফর্ম। কোন ফর্ম? পাস্ট ফর্ম। আচ্ছা তাহলে প্রেজেন্ট ফর্ম কি? forbid, তাই না? forbid। যদি কোনো সেন্টেন্সে forbid থাকে তাহলে এর স্ট্রাকচারটা কাইন্ডলি এরকম হবে, forbid প্লাস কি আসবে? অবজেক্ট, অবজেক্ট প্লাস এরপরে আসবে যদি টু থাকে, এখানে টু এবং ফ্রম দুটাই থাকতে পারে, forbid অবজেক্ট প্লাস ফ্রম। ঠিক আছে, যদি টু থাকে তাহলে এরপরে কি আসবে? ভার্বের V1 মানে ইনফিনিটিভ হবে। forbid প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটিভ হতে পারে। এর বাইরে আরেকটা স্ট্রাকচার হচ্ছে forbid প্লাস অবজেক্ট প্লাস ফ্রম, এরপরে কি থাকবে? এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে স্ট্রাকচারটা ছিল স্ট্রাকচার নাম্বার 1 এন্ড স্ট্রাকচার নাম্বার 2, আমরা যদি একটু ভালোভাবে নোটিস করি তাহলে আমাদের ফার্স্ট যে স্ট্রাকচারটা আমি এখানে লিখেছি forbid প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস ভার্বের V1 ফ্রম, তাহলে দেখো তো এটা কিন্তু আমাদের এই যে ফার্স্ট যে অপশনটা ছিল এর সাথে মিলে যাচ্ছে না? যদি forbade এখানে কিন্তু পাস্ট ফর্ম দেওয়া আছে, পাস্ট ফর্ম আর প্রেজেন্ট ফর্ম যেটাই থাকুক না কেন সেম ভাবেই কাজ করবে। তো পাস্ট ফর্মে কি দেওয়া আছে? যদি forbade him to go to the meeting, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এটাই আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কারণ স্ট্রাকচার অনুযায়ী কিন্তু মিলে যায়। এরপরে কি দেওয়া আছে? অপশন বি the driver dead from an accident। এখানে কিন্তু আমাদের ভার্ব দেওয়া নেই। এই যে ডেড এটা তোমরা দেখতেছো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। তোমরা যারা যারা এটাকে ভার্ব মনে করতেছো এটা কিন্তু ভার্ব না। এই ডেড, এই যে এই ডেডটা দেওয়া আছে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এন্ড এটার ভার্ব ফর্মটা কি তাহলে? ডাইড। ডাইড আমরা এটা নিতে পারতাম যে দ্য ড্রাইভার ডাইড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট, তাহলে বাক্যটা ঠিক থাকতো। এরপরের অপশনটা কি দেওয়া আছে?
সি থেকে আছে আমাল ইজ স্লিপিং ডিউরিং 2 আওয়ার্স। ডিউরিং, এখানে দেখো ডিউরেশন অফ টাইম বোঝানো হচ্ছে 2 আওয়ার্স, 2 আওয়ার্স। তো এখানে আমরা যখন ডিউরেশন অফ টাইম বোঝাবো তখন কিন্তু আমরা ডিউরিং ইউজ করতে পারবো না, তখন আমাদেরকে কি ইউজ করতে হবে? ফর ইউজ করতে হবে। তাহলে এখানে কি আসবে বলো তো? ফর। ক্লিয়ার? যখন আমরা ডিউরেশন অফ টাইম বোঝাবো তখন আমাদেরকে কি নিতে হবে? ফর নিতে হবে। পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম বোঝানোর ক্ষেত্রে ফর নিব, স্টার্টিং পয়েন্ট অফ টাইম বোঝাতে আমরা কি নিব? সিন্স নিব, আর ইভেন্ট বোঝানোর ক্ষেত্রে আমরা ডিউরিং নিব। ঠিক আছে, এরপরে আসো ডি নাম্বারে, দ্য হেন হ্যাজ লেইন আর ডজন্ট ইট। আচ্ছা, এই যে লেইন, এটা নিয়ে হচ্ছে তোমরা প্রায়শই ভুল করো। দেখো এটা আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাই দেই, এই কালারটা ইউজ করি। ঠিক আছে, এগুলো একটু নোট ডাউন করে নিবা। হ্যাঁ, এগুলো যেগুলো শুরুর দিকে লিখে দিচ্ছি স্ট্রাকচার গুলো, এগুলো সব খাতায় নোট করবা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি করতে হবে, এই যে লে আর LIE, এই দুইটা নিয়ে আমাদের প্রায়শই সমস্যা হয়। এই লে হচ্ছে ডিম পাড়া বা কোনো কিছু রাখা, কি করা? ডিম পাড়া বা কোনো কিছু রাখা। এটার পাস্ট ফর্ম হচ্ছে এই যে লে। ঠিক আছে, আর এটার পাস্ট ফর্ম হচ্ছে লেট। লেট, পাস্ট পার্টিসিপল হচ্ছে লেট, আর এটা পাস্ট ফর্ম এটা, এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে লেট। ক্লিয়ার? তো এখানে এই যে লে, এটা মানে হচ্ছে কোনো কিছু রাখা বা ডিম পাড়া। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দ্য হেন হ্যাজ লেইন আ ডজন ইগ, এখানে এটা রং অ্যান্সার। বুঝতে পেরেছো কেন? এই যে আমাদের দেখো এটা কি আসবে? লেইড আসবে, হ্যাজ আছে, তাহলে এখানে আমাদের কি আসবে? V3 ফর্ম আসবে। ক্লিয়ার? আই হোপ যে তোমরা এই পর্যন্ত বুঝেছো। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য এন্টোনিম অফ ইমপ্রুডেন্ট। দ্য এন্টোনিম অফ ইমপ্রুডেন্ট, আমাদেরকে এখন জানতে হবে এই ইমপ্রুডেন্ট এই শব্দটার অর্থ কি। এটা না জানলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো না। যেগুলো সিনোনিম, অ্যান্টোনিম বা ভোকাবুলারি টাইপের যে প্রশ্নগুলো থাকবে এগুলোর অ্যান্সার কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, স্ক্রিন দেখা যায় না? বলো, এই যে কোয়েশ্চেনটা এখন কত নম্বর? 4 নম্বর প্রশ্নে আছে। 4 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে কমেন্টে জানাও দেখি। 4 নম্বর কোয়েশ্চেনের রাইট অ্যান্সারটা কি হবে আমাকে দ্রুত কমেন্টে জানাও। তোমরা কোয়েশ্চেন নাম্বার লিখে বলো কোনটা আরেকবার বোঝাতে হবে। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বারটা লিখে বলো, তাহলে আমি সেটা আবারও বুঝাচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো এখানে কি দেওয়া আছে? ইমপ্রুডেন্ট। ইমপ্রুডেন্ট মানে কি এটা তোমাদেরকে বুঝতে হবে। এখন তোমরা আমাকে আগে কমেন্টে জানাও যে এই ইমপ্রুডেন্ট শব্দটার অর্থ কি। বলো কমেন্টে দ্রুত জানাও দেখি, এই ইমপ্রুডেন্ট শব্দটার অর্থ কি, দ্রুত আমাকে কমেন্টে জানাও। এতগুলো প্রশ্ন তো আমি সলভ করলাম, এখন এই যে শব্দার্থ বা হচ্ছে তোমাদের ভোকাবুলারি যে পার্টটা, যেখানে সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং এই ধরনের কোয়েশ্চেনগুলো আসবে, এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার কিন্তু তোমাদেরকেই করতে হবে। কারণ তোমরা যদি এইচএসসি পরীক্ষা দিয়ে আসার পরে এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারো তাহলে কিন্তু আমার আসলে বলার কিছুই থাকবে না। কারণ তোমরা অলরেডি এই জিনিসগুলো পড়ে এসেছো, তোমাদের ইংলিশ ফার্স্ট পার্টি কিন্তু এই শব্দগুলো ছিল। কই কেউ কমেন্ট করতেছো না কেন? এতজন স্টুডেন্ট ক্লাস করতেছো অথচ কেউ কমেন্ট করতেছো না। আচ্ছা দেখো, এই যে ইমপ্রুডেন্ট এই শব্দটা আছে, এই শব্দটার অর্থ হচ্ছে বিচক্ষণহীন বা অবিবেচক। বিচক্ষণহীন বা অবিবেচক, কি হবে? অবিবেচক। একটা বাচ্চা কমেন্ট করলো না। ইমপ্রুডেন্ট মানে কি? অবিবেচক। তাহলে দেখো তো এইখানে কি কি শব্দ দেওয়া আছে? ইনজুডিশিয়াস, তারপরে হেজিটেন্ট, ওয়াইজ, রেকলেস। বলো এই চারটার মধ্যে কোনটা হবে? এই চারটার মধ্যে রাইট অ্যান্সারটা কোনটা হবে? আমি তো বলেই দিলাম যে ইমপ্রুডেন্ট মানে হচ্ছে অবিবেচক। যদি ইমপ্রুডেন্ট মানে অবিবেচক বা বিচক্ষণহীন হয় তাহলে এইখানকার মধ্যে কোনটা এই শব্দটির অ্যান্টোনিম হবে? আমাদেরকে অ্যান্টোনিম খুঁজতে বলেছে। তাহলে কি কি আছে? ইনজুডিশিয়াস, হেজিটেন্ট, ওয়াইজ, রেকলেস। এই চারটার মধ্যে কোনটা আমাদের রাইট অ্যান্সার হবে বলো? এই চারটার মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে দ্রুত কমেন্টে জানো। ওয়াইজ, ভেরি গুড। রাজ্জাক সবার আগে অ্যান্সার করেছো। সাকিব, হ্যাঁ এইভাবেই তোমরা রেসপন্স করবা। তোমরা রেসপন্স করলে ক্লাস করাতে ভালো লাগে। যখন দেখি যে তোমরা অনেকজন ক্লাসে আছো কিন্তু ক্লাসে রেসপন্স করো না, তখন ক্লাস করাতে বোরিং ফিল হয়। তোমরা রেসপন্স করলে আমারও ক্লাস করাতে ভালো লাগবে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সারটা কি হবে বলো তো? ওয়াইজ। ঠিক আছে, এরপরে আসো।
কোয়েশ্চেন নাম্বার 5, টু জাম্প অন দা ব্যান্ডওয়াগন। টু জাম্প অন দা ব্যান্ডওয়াগন, এইখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? মিন্স এটা কিন্তু আমাদের একটা কি আছে বলো তো, ফ্রেজ বা ইডিয়ম যেটাই বলি না কেন, তো এটার মানে কি হবে? মিস অ্যান অপরচুনিটি, জয়েন সামথিং পপুলার, রিটার্ন টু অ্যান আর্লিয়ার টাইম, বিকাম ফাইন্যান্সিয়ালি সলভেন্ট। তো এইখানে আমাদের রাইট অ্যান্সারটা কোনটা হবে বলো? দ্রুত কমেন্ট করে জানাও যে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে দ্রুত কমেন্ট করে জানাও। জয়েন সামথিং পপুলার, ভেরি গুড। এই যে ব্যান্ডওয়াগন, এটার মানেই হচ্ছে পপুলার মুভমেন্ট অর কি ট্রেন্ড, পপুলার মুভমেন্ট অথবা কি ট্রেন্ড, অর্থাৎ যা কিছু ট্রেন্ডিং এ, মানে বর্তমানে যা কিছু ট্রেন্ডিং এ আছে বা জনপ্রিয়, এই সব কিছুর মধ্যে যদি আমরা জয়েন করি তাহলে সেটাকে কি বলা হয়? টু জাম্প অন দা ব্যান্ডওয়াগন। তাহলে কি হবে? জয়েন সামথিং পপুলার, জনপ্রিয় কোনো কিছুর সাথে যুক্ত হওয়া, হতে পারে সেটা মুভমেন্ট, হতে পারে সেটা ট্রেন্ডিং কোনো কিছু, ট্রেন্ডিং রিলস হতে পারে, গান হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এটার মিনিং তাহলে কি হবে? জয়েন সামথিং পপুলার। এরপরে আচ্ছা, আমাদের যে বইগুলো বর্তমানে এসেছে তোমরা যদি একটু নোটিস করো, ইংলিশের ক্ষেত্রে আগে কিন্তু আমাদের ইংলিশ বিচিত্রা বইটা ছিল, কিন্তু এই বইটাকে সংস্কার করে আমাদের নতুন কিন্তু এক্সাম ইংলিশ যে বইটা নিয়ে এসেছি, এটা আরো বেশি ভালো এবং আরো বেশি একদম দক্ষতার সাথে সবগুলো টপিক অনেক সুন্দরভাবে গুছিয়ে এই বইটাতে উপস্থাপন করা হয়েছে। অ্যান্ড মজার ব্যাপার হলো, এটা শুধু ঢাবির জন্যই যে গুরুত্বপূর্ণ তা কিন্তু না, ঢাবি বা অ্যাডমিশন পরীক্ষার পরেও তোমরা কিন্তু এই বইটা পড়লে যে কোনো এক্সামে হচ্ছে তোমরা অনেক ভালো করবা। প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমরা জাস্ট এক্সাম ইংলিশ এই বইটা কালেক্ট করলে তোমাদের একদম সারা জীবনের ঝামেলা শেষ, আর কোনো বই কিনতে হবে না। এবারে যে এক্সাম ইংলিশ বইটা আমরা নিয়ে এসেছি, এই বইটা কিন্তু আগের ইংলিশ বিচিত্রা বইটি থেকে আরো বেশি গোছানো এবং আরো বেশি সুন্দর করে সবকিছু অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো যারা বইটা এখনো কালেক্ট করনি তারা কিন্তু বইটা কালেক্ট করে নিবা, ঠিক আছে? এরপরে আসো কোয়েশ্চেন নাম্বার 6, স্ট্রে ডগস মানে কি বলতো? রাস্তার কুকুর। স্ট্রে ডগস মানে কি? রাস্তার কুকুর। ড্যাশ দেমসেলফ স্ক্র্যাপস, ড্যাশ স্ক্র্যাপস। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে? ফিডিং উইথ, ফেড ইন, ফিড অন, ফিড টু। আচ্ছা, তাহলে বলো তো এই যে চারটা অপশন দেওয়া আছে, এই চারটার মধ্যে কোনটা হবে? এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যেই পড়ে। যারা যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছো তাদের জন্য কিন্তু জিনিসটা অনেক বেশি ইজি হবে, আর যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না পড়েই ক্লাসটা করতে এসেছো তোমরা কিন্তু একটু হলেও প্রবলেম ফেস করবা, ঠিক আছে? বাট মনোযোগ দিয়ে ক্লাসটা দেখলে বা করলে বুঝতে পারবে সবকিছু। বলো কোয়েশ্চেন নাম্বার কত? 6। কোয়েশ্চেন নাম্বার 6 এর রাইট অ্যান্সারটা কি হবে? আচ্ছা, বারবার আটকে যাচ্ছে কেন? 6 এর এ, রাজ্জাক বলেছো 6 এর এ হবে ফিডিং উইথ। ওকে, আরো কিছু অ্যান্সার নেই আমরা? ইশরাত ফিডিং উইথ, অলরাইট। একটু ভেবে চিন্তে উত্তর দিতে হবে তোমাদের, একটু ভেবে চিন্তে তারপরে উত্তর দিতে হবে, ঠিক আছে? দেখো আমি কি বললাম যে এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে। ভেরি গুড। এই যে সাকিব, জুনায়ার, নূর, দেন আবার সাকিব হাসান আসছে, মানে একটা নাম্বার আসছে। আচ্ছা, যারা যারা অপশন সি বলেছো তাদেরটা রাইট হয়েছে। খেয়ে বেঁচে থাকা, খেয়ে বেঁচে থাকা, ফিড সামথিং অন অর ফিড অন সামথিং, এটার মানেই হচ্ছে খেয়ে বেঁচে থাকা। তাহলে এখানে আমাদের কি ছিল? স্ট্রে ডগস ফিড দেমসেলফ অন স্ক্র্যাপস, মানে তারা রাস্তার যে উচ্ছিষ্ট খাবারগুলো থাকে বা যে কোনো উচ্ছিষ্ট খাবার খেয়ে তারা আসলে বেঁচে থাকে বা সার্ভাইভ করে, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? অপশন সি হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে? এরপর কোয়েশ্চেন নাম্বার 7, দ্য প্লেয়ার্স along with the coach dash to attend the meeting are required, requires, was required, is required, কোনটা রাইট আনসার হবে বলো দেখি? এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে দ্রুত কমেন্টে জানাও। আমি রুলসটা বলতেছি, বাট আগে তোমরা কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনের রাইট অ্যান্সারটা কি হবে। দ্রুত কমেন্ট করে জানাও দেখি।
বলো এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সারটা কি হবে? কমেন্ট গুলো আসতেছে না কেন? রায়হান ভাইয়া, আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ আমার নেট একটু প্রবলেম করতেছে। রায়হান ভাইয়া মানে বারবার হচ্ছে আটকায় যাচ্ছে, কমেন্ট আসতেছে না, এই যে দেখেন আটকায় যাচ্ছে একটু। তাহলে এখন কি করবো, আমি কমেন্ট করবো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো কি ছিল, দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ ড্যাশ টু অ্যাটেন্ড দ্য মিটিং। আচ্ছা আমাদের যখনই কোনো একটা সেন্টেন্সে অ্যালং উইথ, টুগেদার উইথ দেন হচ্ছে আর কি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে এইগুলো যদি আমরা কোনো একটা সেন্টেন্সে পাই তাহলে কি করতে হবে, এর শুরুর যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টকে অনুসরণ করে আমাদেরকে ভার্ব নিতে হবে। তাহলে ভার্ব কাকে অনুসরণ করবে, এই সাবজেক্টকে অনুসরণ করে আসবে। ঠিক আছে, তাহলে বলো তো রাইট অ্যান্সারটা কি হবে? তাহলে বলো রাইট অ্যান্সারটা কি হবে? এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে, কমেন্টে জানাও দেখি। বলো এইখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? বলো অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলো যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তাহলে এই সেন্টেন্সের ভার্ব মূলত আমাদেরকে কি করতে হবে, শুরুর যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টকে নিয়ে আমাদের ভার্বটা নিতে হবে। অর্থাৎ শুরুর সাবজেক্ট যদি আমাদের প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল আসবে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন পড়েছিলাম তখন কি পড়েছিলাম বলো তো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, তাই না? তাহলে এখানে কি আছে, দ্য প্লেয়ার্স, এটা কি প্লুরাল ফর্মে আছে না? তাহলে আমাদেরকে কি নিতে হবে, প্লুরাল ভার্ব নিতে হবে। ইজ সিঙ্গুলার হবে না, ওয়াজ সিঙ্গুলার হবে না, এখানে রিকোয়ার্স এটাও হবে না, তাহলে এখানে মূলত আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে, আর রিকোয়ার্ড। বুঝতে পেরেছো এটা? এরপরে কোয়েশ্চেন নাম্বার 8, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্পেলিং। এখানে আমাদের চারটা ওয়ার্ড দেওয়া আছে, এই চারটা ওয়ার্ডের মধ্যে আমাদের কোনটা ইনকারেক্ট স্পেলিং সেটা হচ্ছে খুঁজে বের করতে হবে। এখন তোমরা আমাকে কমেন্টে জানাও তো, এই যে ওয়ার্ড দিয়ে ভোকাবুলারি পার্টের যে অংশটা আমি বারবার বলতেছি, এটা কিন্তু তোমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি এটা প্র্যাকটিস না করো তাহলে পরীক্ষায় গিয়ে কিন্তু অনেক খারাপ করবা। তোমরা সব সময় এই যে ভোকাবুলারি পার্ট অর্থাৎ সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব এগুলোকে অ্যাভয়েড করো। এই জন্যই কিন্তু পরীক্ষায় গিয়ে তোমরা একটা বড় মার্ক একদম কেটে দিয়ে আসো। ঠিক আছে, এই যে এইখানে দেখো তো, তাহলে এই চারটার মধ্যে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে বলো, দ্রুত কমেন্টে জানাও যে এই চারটার মধ্যে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে। কি হবে, সারেপ্টেশাস, ট্রিপিডেশন, ইউবিকুইটাস, ইনোকুয়াস, বলো কোনটা হবে বলো। এগুলোর অর্থগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। আগে তোমরা দেখে বলো তো যে কোনটার স্পেলিং ভুল, এখানে আমাকে আগে সেটা জানাও, তারপরে আমি তোমাদেরকে বলতেছি যে কোনটার মিনিং কি হবে। আগে তোমাদেরকে জানতে হবে যে এখানে স্পেলিং কোনটার ভুল আছে, সারেপ্টেশাস, ট্রিপিডেশন, ইউবিকুইটাস, ইনোকুয়াস, বলো কোনটা হবে রাইট অ্যান্সার, ইনোকুয়াস, ইউবিকুইটাস, ট্রিপিডেশন আর সারেপ্টেশাস। দেখো এখানে কিন্তু একটা খুবই কমন জিনিস তোমরা হচ্ছে নোটিস করবা। দেখো আমাদের এই যে প্রথম যে ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডের ক্ষেত্রে তোমরা একটু নোটিস করবে, হ্যাঁ ভেঙে ভেঙে পড়বা। স্যার দেখো এখানে সারপ্লাস শব্দটা পড়েছো না, যেটা উচ্ছিষ্ট বা হচ্ছে তোমার অতিরিক্ত অংশ যেটা আমরা বুঝাই, ওই অংশটা মাথায় রাখবা। স্যার এই অবধি ঠিক আছে, তারপর আরেকটা এক্সট্রা আর যুক্ত হবে। হ্যাঁ আমাদের প্রথম যে অপশনটা দেওয়া আছে এটাই মূলত রাইট অ্যান্সার। আমরা একটু দেখি এটা কিভাবে মনে রাখবো। স্যার রেপ, রেপ, এই রেপ দ্বারা তোমরা হচ্ছে ওই ধর্ষণ রিলেটেড যে রেপ সেটা না, হ্যাঁ আরইপি রেপ, এটা মাথায় রাখবা। স্যার রেপ, স্যার রেপ, তারপরে কি আছে টি, স্যার রেপ টি, টিআই টি, তারপরে কি আছে টিশাস, স্যারেপ টিশাস, স্যারেপ টিশাস। ঠিক আছে, এটা বুঝেছো তোমরা, এইটুকু বুঝেছো? বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও তো। এরপরে দেখো ট্রিপিডেশন, এটা মানে হচ্ছে ভয়, ট্রিপিডেশন মানে কি ভয়। তারপরে কি আছে ইনোকুয়াস, ইনোকুয়াস মানে হচ্ছে তোমাদের নিরীহ বা হচ্ছে হার্মলেস যে কোনো কিছুকে হচ্ছে কি বলা হয়, ইনোকুয়াস। ঠিক আছে, আর ইউবিকুইটাস হচ্ছে তোমার সব জায়গায় বিদ্যমান, কি সব জায়গায় বিদ্যমান, যে এই জিনিসটা সব জায়গায় আছে। ফর এক্সাম্পল ধরতে পারি স্মার্টফোন সবার কাছেই আছে, তো এটা হচ্ছে কি ইউবিকুইটাস। ঠিক আছে, সর্বত্র বিদ্যমান। এরপরে কোয়েশ্চেন নাম্বার 9 কি দেওয়া আছে, আ পারসন হু হেল্পস
people through charitable causes is a or an optimist, misanthropist, idealist, philanthropist. Which one is the right answer? এই চারটা অপশনের মধ্যে কোনটা রাইট হবে? অপটিমিস্ট মানে কি? আশাবাদী, তাই না? তারপরে দেখো মিসানথ্রোপিস্ট, এই মিসানথ্রোপিস্ট দ্বারা মূলত এমন ব্যক্তিকে বোঝানো হয় যে আসলে মানুষকে ঘৃণা করে। কাকে ঘৃণা করে? মানে সব ধরনের মানুষকে সে ঘৃণা করে, তার কাউকেই ভালো লাগে না। তো এই ধরনের মানুষদেরকে বা এই ধরনের ব্যক্তিদেরকে আমরা কি বলি? মিসানথ্রোপিস্ট। এরপরে আইডিয়ালিস্ট মানে কি? আদর্শবাদী। এরপরে কি আছে? ফিলান্থ্রোপিস্ট। ফিলান্থ্রোপিস্ট হচ্ছে এমন ব্যক্তি যারা হচ্ছে অন্যের কল্যাণ করে বা অন্যের উপকারে দান করে বা বিভিন্ন উপায়ে মানুষের উপকার করার চেষ্টা করে। তাহলে রাইট অ্যান্সারটা কোনটা হবে আমাকে একটু জানাও তো। এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সারটা কি হবে আমাকে একটু জানাও। কোয়েশ্চেন নাম্বার 9। দেখি দ্রুত কমেন্টে জানাও, তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা পরের কোয়েশ্চেনে যাই, তোমরা অ্যান্সার দিতে থাকো, আমি পরের কোয়েশ্চেনে যাই। কি দেওয়া আছে? ড্যাশ দ্য ওয়াটার ওয়াজ সল্টি, আই কুড নট ড্রিঙ্ক ইট। ড্যাশ দ্য ওয়াটার ওয়াজ সল্টি, আই কুড নট ড্রিঙ্ক ইট। এখানে আমাদের শুরুতে কি আসবে? এখানে দেওয়া আছে কি কি? হেন্স, সিন্স, অ্যাজ আ কনসিকুয়েন্স, অলদো। এই যে ক্রস মার্কার গুলো দেওয়া আছে এগুলোর মিনিং আমাদেরকে জানতে হবে। এগুলোর মিনিং জানলে আমরা খুব সহজে এটার অ্যান্সার করতে পারবো। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কিন্তু আসলে খুব বেশি কঠিন হয় না। এই যে এই প্রশ্নটা দেয় এটা কিন্তু খুবই ইজি একটা প্রশ্ন। আমাদের জাস্ট শব্দের অর্থ ভালোভাবে জানতে হবে আর গ্রামারের যে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে, তাহলেই কিন্তু ঢাবিতে চান্স পাওয়া যায়। তোমরা মনে করো যে ঢাবির এক্সাম লাইক কাইন্ড অফ রকেট সায়েন্সের মতো, হ্যাঁ, এই জন্য তোমরা সবসময় ভয় পাও, বাট বিষয়টা একদমই তা না। ঢাবির এক্সাম আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যতগুলো ভর্তি পরীক্ষা হয় তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সব থেকে বেশি ইজি হয়। জাস্ট তোমাকে একটু টেকনিক খাটায় ভালোভাবে স্ট্র্যাটেজি মেনটেন করে কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে বা বুঝে প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আচ্ছা দেখো, হেন্স মানে কি? তাই বা অতএব। আচ্ছা এটা মানে কি? তাই। অলরাইট, তারপরে সিন্স মানে কি? যেহেতু। সিন্স মানে কি? যেহেতু, যেহেতু। এরপরে কি আছে? অ্যাজ এ কনসিকুয়েন্স, ফলাফল, ফলাফল। তারপরে অলদো, অলদো মানে কি বলো দেখি? এখন তোমরা বলবা এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? দো অলদো মানে কি? যদিও, যদিও। তোমাদের কাছে উত্তর চাওয়া মানে ওই যে ইউনিভার্সিটির যে গ্রুপ চ্যাট গুলো থাকে না সেখানে হচ্ছে কোয়েশ্চেন করা সেম ব্যাপার। বলো এখন বলো, আমি তোমাদেরকে সবগুলো শব্দেরই অর্থ বলে দিয়েছি। হিন্স মানে হচ্ছে তাই বা অতএব, সিন্স মানে কি? যেহেতু, অ্যাজ এ কনসিকুয়েন্স মানে ফলাফল স্বরূপ, অলদো মানে যদিও, দো অলদো মানে কি? যদিও। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? দ্রুত কমেন্টে জানাও দেখি। এখন আমাকে জানাও যে রাইট অ্যান্সারটা কি হবে। আমি তোমাদের উত্তরগুলো দেখতে পাচ্ছি না। ওয়েট আ সেকেন্ড, বলো দ্রুত কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনের রাইট অ্যান্সারটা কি হবে। I should check on my iPad. All right. আচ্ছা একজন জিজ্ঞেস করেছো যে বাংলার জন্য কোন বইটা ভালো হবে, অভিযাত্রী অর কি লিখেছো? কি কমেন্টেই বলেছো? অভিযাত্রী আর কিংবদন্তি, কোন বইটা ভালো হবে? আচ্ছা এই যে অ্যাডমিশন টাইমে এসে তোমরা তোমাদের বই নিয়ে আসলে অনেক কোয়ারি থাকে যে কোন বইগুলো পড়লে ভালো হবে, কোন বইগুলো আসলে পড়া উচিত। এটা আসলে তোমাদেরকে, এক সেকেন্ড, আমি তোমাদের কমেন্টগুলো আসলে দেখতে পাচ্ছি না, আইপ্যাডেও দেখতে পাচ্ছি না, এখানেও দেখতে পাচ্ছি না। স্কিপ করলাম কিছুক্ষণের জন্য, তোমাদের কমেন্টগুলো স্কিপ করলাম। তাহলে এটা রাইট অ্যান্সারটা কি হবে বলো তো? সিন্স। কারণ কি দেখো তো, সিন্স দ্য ওয়াটার ওয়াজ সল্টি মানে পানিটা লবণাক্ত থাকার কারণে অথবা যেহেতু পানিটা লবণাক্ত ছিল, আই কুড নট ড্রিঙ্ক ইট আমি এটা পান করতে পারিনি। দ্যাটস ইট, এইটুকুই। ঠিক আছে, এরপরে কোয়েশ্চন নাম্বার 11, হ্যাড আই বিন হিয়ার আই ড্যাশ হিম। হ্যাড আই বিন হিয়ার, তোমাদেরকে একটু আগে আমি থার্ড কন্ডিশন পড়ালাম না? থার্ড কন্ডিশনের ক্ষেত্রে আমি কি পড়েছিলাম বলো তো? ইফ প্লাস হ্যাড প্লাস কি থাকবে? V3। এরপরের অংশটা কি হবে? উড, কুড অথবা মাইট প্লাস হ্যাভ
প্লাস কি থাকবে V3, তাই না? তো এইখানে তোমাদের আরেকটা জিনিস নোটিস করতে হবে যে থার্ড কন্ডিশনের ক্ষেত্রে কিছু সময় তোমাদের এই যে ইফটা আছে না, এটা উজ্জ অবস্থায় থাকবে। কিভাবে থাকবে? উজ্জ থাকবে, অর্থাৎ ইফটাকে তুলে দিবে। হ্যাঁ, এরপরে কি করবে, এই যে এখানে তোমরা হ্যাড দেখতে পাচ্ছ না, এই হ্যাডটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে আসবে। হ্যাড প্লাস কি থাকবে এখানে? সাবজেক্ট। এই যে দেখতে পেরেছো, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 যদি এই ফরম্যাটে থাকে এটাও কি হবে? থার্ড কন্ডিশন হবে। কি হবে? থার্ড কন্ডিশন। বুঝতে পেরেছো? হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 যদি এই ফরম্যাটে থাকে তাহলে সেটা আমাদের থার্ড কন্ডিশনের রুলস অনুযায়ী কিন্তু করতে হবে। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে বলো তো? কুড হ্যাভ হেল্পড, কুড হ্যাভ হেল্পড। এবং থার্ড কন্ডিশন গুলো মূলত আসলে আমাদের তখন ব্যবহার করা হয় যখন অতীতের কোনো একটা কাজ যেটা আমরা করি নাই সেটা একটা ইমাজিনারি রেজাল্ট আমরা হচ্ছে মাথার মধ্যে ক্রিয়েট করে নিই। ধরো একটা কাজ আমি করি নাই কিন্তু আমি চিন্তা করতেছি যে এই কাজটা যদি আমি করতাম তাহলে এটার ফলাফলটা এরকম হতো, এইটাই। হ্যাঁ, জাস্ট এইটুকুই। এরপরে আসো, দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার, অর্থাৎ এই বছরে বৃষ্টির অভাব বা অনাবৃষ্টি যেটাই বলি না কেন, মে ড্যাশ দ্য টোটাল অ্যাবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রপস। আচ্ছা, তাহলে কৃষির যে ফসলটা আছে সেটার প্রাপ্যতাটাকে কি করতে পারে? আচ্ছা, এখানে আমাদের অপশন দেওয়া আছে হ্যাভ অ্যাডভার্স এফেক্ট, অ্যাডভার্সলি ইফেক্ট, অ্যাডভার্সলি এফেক্ট, অ্যাডভার্সলি এফেক্টেড। হুইচ ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার? আচ্ছা, ইফেক্ট এবং এফেক্ট এই দুইটার মধ্যে পার্থক্য কি আমাকে একটু কমেন্টে জানাও দেখি। আনফরচুনেটলি আমি তোমাদের কমেন্টগুলো দেখতে পারতেছি না, বুঝেছো? কমেন্টগুলো দেখতে পারলে হয়তো বা আমি রেসপন্স করতাম, বাট লেট মি সি এবার হয় কিনা। অলরাইট, আমি একবার পুরো ফোনটা থেকে মানে ইয়ে করে নিই, বের হয়ে যায়। হোপ যে এটা ওয়ার্ক করবে। আচ্ছা, এবার দেখি দেখা যায় কিনা। তোমরা উত্তর দিতেই থাকো। এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা উত্তর দাও। না, কমেন্টগুলো আসতেছে না কেন আমি সেটাই বুঝতেছি না। আচ্ছা দেখো, এর পরের প্রশ্নটা দেখো। ওকে, এখানে যে প্রশ্নটা আছে এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে বলো তো? এফেক্ট, এফেক্ট অর ইফেক্ট কোনটা হবে? এই যে এফেক্ট মানে কি? প্রভাবিত করা। এফেক্ট মানে কি? প্রভাবিত করা। তো এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার, এই বছরে বৃষ্টির অভাব, মে ড্যাশ দ্য টোটাল অ্যাবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রপ। এই যে এখানে মে, তোমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন একটা কোশ্চেনের অ্যান্সার করবা সেটার আগে পিছে ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ সবকিছু মাথায় রেখে তারপর আমাদেরকে কি করতে হবে? অ্যান্সার করতে হবে। তাহলে এখানে কি আছে দেখো তো, মে আছে, তাই না? এই মে থাকলে আমাদের ভার্বের কোন ফর্ম হবে? V1 ফর্ম হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এফেক্ট এখানেও আছে, হ্যাভ অ্যাডভার্স এফেক্ট হবে না কারণ কি? মে আছে। তাহলে কি হবে? এই যে এখানকার মধ্যে যে কোনো একটা আসবে, তাই না? তাহলে এখানে ইফেক্ট এবং ইফেক্টেড আর এফেক্ট কোনটা হবে বলো তো? ইফেক্ট হচ্ছে একটা নাউন ওয়ার্ড আর এফেক্ট হচ্ছে ভার্ব ওয়ার্ড। তাহলে আমাদেরকে কি নিতে হবে? এফেক্ট নিতে হবে। দেন রাইট অ্যান্সার কি হবে? অপশন সি। ঠিক আছে, এটা তো এমনিই কেটে যাবে। আর রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, অ্যাডভার্সলি এফেক্ট। এরপরে কোয়েশ্চেন নাম্বার 13, the teacher asked Jafar, dash your exercise yesterday during the time allotted to you. Did you practice? Can you practice? Have you practiced? Are you practicing? কোনটা হবে বলো? এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? কমেন্ট শো করতেছে না? কমেন্ট কি তোমরাও দেখতে পাচ্ছ না? এখন তোমরা জানালেও তো আমি বুঝতে পারবো না যে কমেন্ট তোমরা দেখতে পারতেছো কিনা, কারণ আমি নিজেই তো কমেন্ট দেখতে পারতেছি না। ইটস কাইন্ড অফ উইয়ার্ড। অলরাইট, লেট মি চেক। হ্যাঁ, কিন্তু তোমার কমেন্ট আমি কিভাবে দেখলাম? রিফাত হোসেন কমেন্ট কি অফ করা?
এটা দেখানোর পর আবার গায়েব হয়ে গেছে, আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে, দ্য টিচার আস্ক জাফর ড্যাশ ইউর এক্সারসাইজ ইয়েস্টারডে। এখানে কি আছে দেখো তো, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, লং সিন্স, লাস্ট নাইট, এগুলো থাকলে আমাদের কোন টেন্স হয় বলো তো, পাস্ট ইনডেফিনিট। কোন টেন্স হবে, পাস্ট ইনডেফিনিট। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে, ডিড ইউ প্র্যাকটিস, ক্যান ইউ প্র্যাকটিস, হ্যাভ ইউ প্র্যাকটিস। অফকোর্স এগুলো হবে না, হ্যাভ আমাদের প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারে, আর প্রেজেন্ট টেন্সে ক্যান এটা হচ্ছে কি ফিউচার ইন দ্য পাস্ট, মানে সরি মডেল ভার্ব যুক্ত আমাদের যে এগুলো থাকে, এগুলো মূলত ক্যান মূলত কোনো টেন্সে নেই, কিন্তু হচ্ছে মডেল ভার্ব রিলেটেড। আচ্ছা তাহলে রাইট অ্যান্সারটা কি হবে, ডিড ইউ প্র্যাকটিস, কারণ কি ডু, ডিড, ডান, ডিড হচ্ছে আমাদের পাস্ট টেন্সে, ঠিক আছে, ভি2 ফরম্যাটে আছে, বুঝতে পেরেছো? এরপরে আসো, শুধু রিফাত হোসেনেরই টেক্সটগুলো দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। অলরাইট, কোয়েশ্চেন নাম্বার 14, which figure of speech has been used in this sentence, life is a puzzle with pieces that don't always fit? ওকে, আমরা কি জানি, এখানে চারটা অপশন দেওয়া আছে সিমিলির ক্ষেত্রে, দুটো জিনিসের মধ্যে তুলনা করব, এখানে কি থাকবে, লাইক অ্যাস থাকবে, কি থাকবে, লাইক অ্যাস, লাইক অ্যাস, ঠিক আছে। আবার আমরা কি জানি, পার্সনিফিকেশনের ক্ষেত্রে যখন বস্তুর গুণ বা বস্তুর কোনো অ্যাকশন বা হচ্ছে ট্রেটস আমরা কি করব, ব্যক্তির কোনো দোষ গুণ অবস্থা, আরে ব্যক্তির যে দোষ গুণগুলো আছে বা ব্যক্তির যে কোনো বৈশিষ্ট্য সেগুলো আমরা বস্তুর মধ্যে কনভার্ট করব বা বস্তুর সাথে তুলনা করব, তখন সেটাকে আমরা কি বলবো, পার্সনিফিকেশন বলবো। আমার না মাঝে মাঝে এটা হয়, এই যে মাত্র যেটা হলো না, আমি যখন কোনো একটা কিছু বলতে যাই তখন প্রায়শই হচ্ছে এরকম উলটপালট হয়ে যায়, আমি কাইন্ড অফ এম্বারাস ফিল করি। তো দেখো যেটা বলতেছিলাম যে পার্সনিফিকেশন কোনটা, যেটা হচ্ছে মানুষের বা ব্যক্তির বৈশিষ্ট্য যখন আমরা কোনো বস্তুর সাথে তুলনা করব তখন সেটাকে আমরা কি বলবো, পার্সনিফিকেশন বলবো। লাইক ওই যে তোমাদের থাকে না চাপাবাজ জিএফরা, যারা হচ্ছে রাতের বেলা কল করে বলে, এই তোমাকে তো চাঁদের মতো সুন্দর লাগতেছে, তোমাকে তো অনেক মিষ্টি লাগতেছে, একদম বকুল ফুলের মতো লাগতেছে, এই যে তোমাকে হচ্ছে মানে ইয়ে করলো, তুলনা করলো, এইগুলাই মূলত হচ্ছে আমাদের এই যে ফিগার অফ স্পিচ, মানে তুলনা করবো, হ্যাঁ। আর এই যে পার্সনিফিকেশনটা যেটা বললাম এটা হচ্ছে ব্যক্তির বৈশিষ্ট্য বস্তুর মধ্যে, আর মেটাফোর হচ্ছে কি, মেটাফোর সেম, আমরা দুটো জিনিসের মধ্যে তুলনা করব, কিন্তু এখানে লাইক অ্যাস এই টাইপের কোনো কিছু ইউজ করব না, যেটা হচ্ছে আমাদের এই যে এই সেন্টেন্সটাতেও কিন্তু ইউজ করা হয়েছে। টাইম ইজ আ থিফ আমরা পড়েছি না, এটাও মূলত একটা মেটাফোর। আর অক্সিমোরন কি, অক্সিমোরন হচ্ছে দুটো বিপরীত শব্দ পাশাপাশি বসাবো, যেমন হচ্ছে বিটার সুইট, তারপরে ওপেন সিক্রেট, এগুলো হচ্ছে আমাদের কি অক্সিমোরন, বুঝতে পেরেছো? ঠিক আছে। আর যেটা বললাম না তখন তোমাদেরকে যে তোমাকে চাঁদের মতো সুন্দর লাগতেছে, এটা হচ্ছে তোমার হাইপারবোলের অংশ, ঠিক আছে। হাইপারবোল বলতে আরেকটা তোমাদের ফিগার অফ স্পিচ আছে, এটা ওইটার অংশ। এরপরে দ্য সিনোনিম অফ এক্সহস্টেড, এক্সহস্টেড মানে কি জানি বলো তো, আমরা এক্সহস্টেড মানে সাধারণত কি জানি, ক্লান্ত, তাই না? কিন্তু এক্সহস্টেড আরেকটা মিনিং অর্থ মানে আরেকটা অর্থ ব্যবহৃত হয়, সেটা হচ্ছে তোমার, এখানে তোমাদেরকে আগে এগুলোর অর্থ জানতে হবে। রিপ্লেনিশড, ইনভিগোরেটেড, ডিপ্লেটেড, এনার্জেটিক, এই শব্দগুলোর অর্থ আগে আমাদেরকে জানতে হবে। এই শব্দগুলোর অর্থ না জানলে আমরা কিন্তু এই যে এক্সহস্টেড এটা এখানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে বা এটার সিনোনিম কি সেটা কিন্তু আমরা জানতে পারবো না। আচ্ছা এইখানে তোমাদেরকে একটা জিনিস, আচ্ছা তোমরা আগে আমাকে কমেন্টে জানাও তো যে এক্সহস্টেড এই শব্দটার অর্থ তোমরা জানো কিনা। এই যে এখন আসতেছে 60 জন লাইভে, কেউ কমেন্ট করতেছে না, ব্যাপারটা ভৌতিক, এখন কমেন্টগুলো আসতেছে, তারপর আবার আটকাই গেছে, আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ আমি হচ্ছে দেখতেছি বিষয়টা, তোমাদের কমেন্ট কেন দেখা যাচ্ছে না, আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ, অফিসে অন্য কোনো ফোন থাকলে আমাকে সেটা দিয়ে যান তো, কমেন্ট আমার ফোনে দেখা যাচ্ছে না, এই ফোনেও কি দেখা যায় না, অফ করে রেখেছে কি, হয়ে গেছে, হ্যাঁ এই যে এখনই তোমাদের কমেন্ট গুলো দেখা যাবে, ভিজিবল হয়ে যাবে। ওকে আচ্ছা এখন আসতেছে, তোমরা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15 এর রাইট অ্যান্সারটা কি হবে এটা একটু কমেন্ট করে জানাও দেখি। কোয়েশ্চেন নাম্বার 15 এর রাইট অ্যান্সারটা কি হবে এটা একটু কমেন্ট করে জানাও।
তাহলে আমার ফোনে কেন দেখা যাচ্ছে না? আচ্ছা দেখো এখানে আমাদের কি কি ওয়ার্ড ছিল, রিপ্লেনিশড ছিল, ইনভিগোরেটেড ছিল, ডিপ্লেটেড ছিল, এনার্জেটিক ছিল। এই শব্দগুলোর অর্থ আমাদেরকে জানতে হবে। আমার যতটুকু, এই যে তোমরা হচ্ছে অনেকেই বলেছো 15 ডি হবে অর্থাৎ 15 এর ডি, কিন্তু এনার্জেটিক মানে কি বলতো? উদ্যমী, একদম শক্তিশালী, এরকম কিছুকে বোঝাচ্ছে, তাই না? কিন্তু এক্সহস্টেড মানে কি তাই বুঝায়? আমাকে বলো, এক্সহস্টেড মানে কি তাই বুঝায়? আমরা নর্মালি এক্সহস্টেড দ্বারা কি বুঝাই বলো তো? ক্লান্ত বুঝায়, আই এম এক্সহস্টেড, আমি অনেক ক্লান্ত, এরকম অর্থে ব্যবহার করি না? কিন্তু এখানে এক্সহস্টেডের মানে একাধিক অর্থের মধ্যে এই ক্লান্ত অর্থটা বাদ দিয়ে অন্য আরেকটা অর্থ বোঝাচ্ছে, ঠিক আছে? এখানে এক্সহস্টেড হচ্ছে কোনো রিসোর্সের ক্ষেত্রে আর কি, যেটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে বা নিঃশেষ হয়ে গেছে, এরকম অর্থ প্রকাশ করতেছে। কি করতেছে? সম্পূর্ণ শেষ হয়ে গেছে বা নিঃশেষ হয়ে গেছে। ওকে, তোমরা কি কি উত্তর দিয়েছো? এই যে আবারও তোমরা ক্লান্ত বলতেছো, কিন্তু দেখো তো এখানে কি ক্লান্ত বোঝায় এরকম কোনো শব্দ দেওয়া আছে? নেই তো। তোমাদেরকে এখানকার সাথে সামঞ্জস্য একটা ওয়ার্ড নিতে হবে, অর্থাৎ এখানে যেই ওয়ার্ডটা দেওয়া আছে নিঃশেষ বা একদম শেষ হয়ে গেছে এরকম অর্থ প্রকাশ করতেছে এমন কিছু নিতে হবে। তাহলে এখানে রিপ্লেনিশড যেটা, এটা মানে হচ্ছে কি ঘাটতি পূরণ করা। কি করা? ঘাটতি পূরণ করা বা পুনরায় পূর্ণ করা। তারপরে কি দেওয়া আছে দেখো তো, এই তোমরা হচ্ছে এখন, হ্যাঁ ক্লাস করো, ক্লাস করতে হয়, ক্লাস না করলে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে না তো। দেখো, আর ডিপ্লেটেড মানেও কি কমে যাওয়া, এনার্জেটিক মানে তো কি বললাম? উদ্যমী বা হচ্ছে তোমার অনেক বেশি শক্তিশালী। আর এখানে হচ্ছে সতেজ, ইনভিগোরেটেড মানে হচ্ছে সতেজ, প্রাণবন্ত। তাহলে বলো তো এখন রাইট অ্যান্সারটা কি হবে? আমাকে কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও যে এখন রাইট অ্যান্সারটা কি হবে, যেহেতু আমি তোমাদেরকে বলেই দিলাম। এখন আসতেছে, এখন কেন জানি আই ডোন্ট নো, এটার সাথে রাখাতে সিঙ্ক হয়ে গেছে আই গেস, দেন হচ্ছে এখন এখানে হচ্ছে অ্যান্সার গুলো আসতেছে। হোয়াট এ ড্রামা। ওকে, এখন আমরা যে প্রশ্নগুলো সলভ করব এগুলো মূলত বিগত বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো। চলো শুরু করি, ঠিক আছে? আমরা কিন্তু ঢাবির বিগত বছরে যে 15টা প্রশ্ন ছিল 15টা প্রশ্নই কমপ্লিট করেছি, এবং আমি কিন্তু সবগুলো প্রশ্নেরই যথেষ্ট ব্যাখ্যা দিয়েছি। হ্যাঁ, তোমরা যারা ক্লাসটা আজকেই হচ্ছে মানে ফার্স্ট টাইম ঢাবির প্রশ্নগুলো সলভ করেছো, তারা যারা শুরু থেকেই ক্লাসটা করেছো, আই হোপ যে তোমাদের আর কোথাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আর যদি অসুবিধা থেকেও থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি আবারও বুঝাই দিচ্ছি। ওকে, এখানে আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে। In 2016, the British professional tennis player Andy Murray was ranked as the world's #1, an incredible achievement made more remarkable by the fact that he did this during one of the strongest period. কখন? অনেক বেশি কঠিন একটা সময়ে সেই অ্যাচিভমেন্টটা করেছিল। কি অ্যাচিভমেন্ট ছিল? সে ওয়ার্ল্ডের #1 টেনিস প্লেয়ার হয়েছিল। আচ্ছা, ইন দ্য স্পোর্টস হিস্টোরি মানে খেলার ইতিহাসে, ঠিক আছে? এরপরে কম্পিটিং অ্যাগেন্স্ট রাফায়েল নাদাল, রজার ফেদারার, নোভাক জোকোভিচ, yet 5 years previously he had been regarded as a talented outsider. এখানে ট্যালেন্টেড আউটসাইডার বলতে বোঝাচ্ছে যে সে দক্ষ ছিল কিন্তু সে আসলে কোনো টুর্নামেন্ট জেতার মতো বা হচ্ছে বড় কোনো ট্রফি জিতেনি, এই জিনিসটা বোঝাচ্ছে। হু এন্টার্ড বাট নেভার ওন দ্য মেজর টুর্নামেন্টস, ঠিক আছে? সে অনেক ভালো দক্ষ খেলোয়াড় ছিল কিন্তু সে কোনো কি ট্রফি জিতেনি। এরপরে দেখো, অফ দ্য চেঞ্জেস দ্যাট অ্যাকাউন্ট ফর হিজ ট্রান্সফরমেশন, তার যে হচ্ছে এই খেলার ক্ষেত্রে একটা পরিবর্তন আনে। সে কি পরিবর্তন আনে সেটা এখন আমরা দেখব। ওয়ান ওয়াজ ভিজিবল অ্যান্ড ওয়াইডলি পাবলিসাইজড ইন 2011, একটা ছিল যেটা অনেক বেশি দৃশ্যমান ছিল এবং পাবলিকরা জানতো। সেটা কত সালে? 2011 সালে। মারি ইনভাইটেড ফরমার #1 প্লেয়ার্স ইভান লেন্দি অনটু হিজ কোচিং টিম, সে তার কোচিং টিমে কাকে নিয়ে এসেছিল? দেখো, ওয়ার্ল্ডের আরেকজন #1 প্লেয়ার ইভানকে নিয়ে এসেছিল। অ্যানাদার চেঞ্জেস ওয়াজ সো সাটল, মানে এতটাই সূক্ষ্ম ছিল আরেকটা চেঞ্জ যেটা কারোরই নজরে পড়েনি, অ্যাজ টু পাস মোর অর লেস আননোটিস while he continued to use natural string in the process, অর্থাৎ আড়াআড়ি ভাবে মানে তাদের যে টেনিসের যে ইয়েগুলো থাকে, টেনিসের কি বলে, ব্যাট বল আই গেস, তাই না? তো ব্যাডমিন্টনের ওই টাইপের মতো আড়াআড়ি যে স্ট্রিং গুলো থাকে, এই যে স্ট্রিং গুলোর ক্ষেত্রে সে ন্যাচারাল স্ট্রিংটা ইউজ করতো। হ্যাঁ, কিন্তু কত সালে? 2012 সালে সে মেইন যে স্ট্রিং এইটার ক্ষেত্রে মানে লম্বালম্বি যেটা ছিল, লম্বালম্বিটার ক্ষেত্রে সে কি করেছে? সিনথেটিক স্ট্রিং বা হচ্ছে কৃত্রিম যে স্ট্রিং গুলো থাকে সেগুলো ইউজ করেছে। এই পর্যন্ত বুঝতে পেরেছো? এরপরে দেখো, the modification that Murray
made is just one of a number of options available to players looking to tweak their racket in order to improve their games. মানে তারা যে কোনো খেলোয়াড়, হ্যাঁ, যে কোনো খেলোয়াড় তাদের ইচ্ছা মতো তাদের ব্যাটগুলোকে কাস্টমাইজ করতে পারে তাদের যেভাবে সুবিধা হয় সেভাবে খেলার জন্য। সো সে কি করেছিল, সে হচ্ছে তার ব্যাটটাকে কাস্টমাইজ করে নিয়েছিল নিজের মতো করে। ওকে, এরপর touring professionals have their rackets customized to their specific needs, মানে নিজের ইচ্ছা মতো তারা কাস্টমাইজ করতে পারে। says Colin Triplo, a UK based professional racket stringer. It's a highly important part of performance maximization. Consequently, the specific racket used by the world's elite are not actually readily available to the public. অর্থাৎ এই যে এই ধরনের যে ব্যাটগুলো থাকে বা টেনিস খেলার যে এগুলো আসলে পাবলিকের জন্য অ্যাভেলেবেল না, কারণ কি এগুলো আসলে খেলোয়াড়রা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেয়। এরপরে কি দেওয়া আছে দেখো, rather each racket is individually made to suit the player who use it, যেটা মাত্রই বললাম। the racket they use now weigh more than a average model and also have a danger string pattern. Nowadays players are becoming creative with the modification to their racket to maximize their competitive advances. অর্থাৎ তারা নিজেদের মতো করে তাদের এই জিনিসটাকে মডিফাই করার মাধ্যমে তাদের খেলাটাকে কি করতেছে, আরো বেশি উন্নত করতেছে, বা তাদের খেলার যে ধরনটা সেটা আরো চেঞ্জ হচ্ছে। এরপরে আসো কি দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট মেড অ্যান্ডি মারিস রাইজ টু দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1 রিমার্কেবল টেনিস প্লেয়ার, মানে কোন জিনিসটা অ্যান্ডি মারিকে ওয়ার্ল্ডের নাম্বার 1 যে প্লেয়ার হওয়ার ক্ষেত্রে অনেক বেশি স্মরণীয় করে রেখেছে। হি কম্পিটেড ডিউরিং আ স্ট্রং এরা, হি ওয়াজ ইয়াংগেস্ট, হি প্লেড অনলি ডাবলস, হি উইন্স এভরি টুর্নামেন্ট। কোনটা হবে বলো তো, এই যে 4টা অপশন এটার মধ্যে রাইট অ্যান্সার কোনটা হবে? আমি কিন্তু মাত্রই তোমাদেরকে এটা পড়িয়েছি, হ্যাঁ, মাত্রই তোমাদেরকে এটা পড়িয়েছি। সিঙ্ক হওয়ার পরে আবার হারিয়ে গেল। ওকে, আগে তুমি বানান ঠিক মতো লিখো। শান্ত, এটাকে কোর্স বলে না, এটাকে বলে কোর্স। কি বলে? কোর্স। ও লিটারালি কোর্স লিখেছে। ও লিখেছে কি দেখো, কোষ। কোষ মানে হচ্ছে সেল। তোমাদের একটু বায়োলজির ক্লাস নেই, ওই যে আমাদের শরীরের যে ক্ষুদ্রতম একক সেটাকে সম্ভবত কোষ বলে, তাই না? আচ্ছা বাদ দাও, মজা করো না তোমরা, এখন এটা নিয়ে মজা করো না, তোমরা হচ্ছে এখানে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও। এখানে আমরা কি বললাম দেখো তো, একটু আগে আমরা কি, আচ্ছা একটু আগে আমরা কি পড়েছিলাম, একটু আগে আমরা দেখেছিলাম যে সে একটা স্ট্রংগেস্ট পিরিয়ড বা স্ট্রংগেস্ট যে এরা ছিল, যে সময় হচ্ছে তোমার এখানে কি কি দেওয়া আছে দেখো তো, রাফায়েল, তারপর রজার ফেদারার, নোভাক জোকোভিচ অর সামথিং। এই যে এই খেলোয়াড়গুলো, আমি খেলা দেখি না বাই দ্য ওয়ে, দ্যাটস আমি এদের নাম আসলে খুব একটা ভালোভাবে জানিও না, এদেরকে আমি চিনিও না। তো হচ্ছে কি এই যে খেলোয়াড়গুলো আছে, এই খেলোয়াড়গুলো যখন আসলে মানে এরা সবাই কিন্তু ভালো ভালো খেলোয়াড়, তো এই পিরিয়ডে সে কিন্তু বিশ্বের নাম্বার 1 প্লেয়ার হিসেবে পরিচিতি লাভ করেছিল এতগুলো ভালো ভালো খেলোয়াড়ের বিপরীতে খেলে। তো এই জন্যই বলা হচ্ছে যে সে আসলে এতটা রিমার্কেবল কেন, কারণ কি হি কম্পিটেড ডিউরিং আ স্ট্রং এরা, তার মানে একটা স্ট্রং এরাতে খেলার কারণে সে কি হয়েছে, অনেক বেশি রিমার্কেবল হয়েছে। এরপর বিফোর হিজ রাইজ হাউ হ্যাজ মারি জেনারেলি রিগার্ডেড, তাকে সে কিভাবে পরিচিত ছিল? আ স্পেশালিস্ট ইন ডাবলস, আ কনসিস্টেন্ট মেজর চ্যাম্পিয়ন, আর রিটায়ার্ড প্রফেশনালস, or a talented outsider who did not win major tournaments. Of course, যারা মনোযোগ দিয়ে আমি যখন প্যাসেজটা পড়েছি, যারা মনোযোগ দিয়ে শুনেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো রাইট অ্যান্সারটা কি হবে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, a talented outsider who did not win a major tournament. ওকে, এরপর কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট সাটল ইকুইপমেন্ট চেঞ্জেস ডিড মারি মেক ইন 2012? কি বললাম বলো তো, যেটা আড়াআড়ি ছিল, আড়াআড়িটার ক্ষেত্রে সে কি করতো, সে হচ্ছে ন্যাচারাল স্ট্রিং গুলো ইউজ করতো, বাট যেটা হচ্ছে মেইন ছিল, মেইন স্ট্রিং অর সামথিং লাইক লম্বালম্বি যেটা, সেটার ক্ষেত্রে সে কি করেছিল, সিনথেটিক বা হচ্ছে কৃত্রিম যে স্ট্রিং গুলো ছিল সেগুলো ব্যবহার করেছিল। তাহলে কি হবে রাইট অ্যান্সার দেখো তো, ইউজিং সিনথেটিক স্ট্রিং। অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো, why are not elite players rackets readily available to the public? কেন বলো তো, একটু আগেই তোমাদেরকে এটা বারবার বলতেছিলাম, they are expensive, they are not approved for amateur use, they made from their own materials,
ইচ ওয়ান ইজ ইন্ডিভিজুয়ালি মডিফাইড, মানে প্রত্যেকটাই আলাদা আলাদা করে মডিফাইড করা। কেন? কারণ তারা নিজেদের মতো করে সেই ইকুইপমেন্টগুলোকে মডিফাইড করে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ডাজ দ্য প্যাসেজ সে অ্যাবাউট প্লেয়ার্স ক্রিয়েটিভিটি উইথ ইকুইপমেন্ট? কি বলে? আমরা যে প্যাসেজটা পড়লাম এই প্যাসেজটাতে আসলে ইকুইপমেন্ট এবং প্লেয়ারের যে সম্পর্ক এটা নিয়ে আসলে কি বলেছিল বলো তো? ক্রিয়েটিভিটি উইথ ইকুইপমেন্ট। দেখো কি দেওয়া আছে, দে রিলে অনলি অন coaches for all decision, they avoid experimenting with equipment, they continue to innovate to gain advantage, they prefer uniform equipment. Which one is the right answer? বলো দেখি, which one is the right answer? আমাদের এই যে এই প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে? আমি কিন্তু সবগুলোর উত্তর তোমাদেরকে বলে দিয়েছি। এখন যে প্রশ্নটাতে আছি এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাও দেখি। আমরা কিন্তু পুরো প্যাসেজটা সুন্দরভাবে পড়েছি না? যারা যারা প্যাসেজটা আমার সাথে মনোযোগ দিয়ে পড়েছো তারা কিন্তু খুব সহজে এটার উত্তর করতে পারবা। আর যারা প্যাসেজ পড়নি, ফাঁকিবাজি করেছো, এই যে কমেন্টে এসে হাসাহাসি করতেছো, তারা কিন্তু পারবে না। বলো, they continue to innovate to gain advantage, তাই না? রাইট অ্যান্সার তাহলে কি হবে? অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, they continue to innovate to gain advantage. ক্লিয়ার? এরপরে আসো। আচ্ছা, এখানে একটু দেখে নাও। হ্যাঁ, এই যে তোমরা যারা হচ্ছে আমরা এই ক্লাসগুলো করতেছো অনেকেই কি করবা, এই ক্লাসগুলো আবারও করতে চাইবা। আবার অনেকেই দেখা যায় যে একটা ক্লাস একবারই বুঝো না, 5 মিনিট করার পরে অনেকেই ক্লাস থেকে বের হয়ে যাও। তো তোমাদের সবার জন্য আসলে আমাদের এই যে কোর্স প্ল্যানগুলো দেখো অনেক সুন্দর করে এখানে সাজানো আছে। দেখো প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে, এই যে এটা হচ্ছে মানবিক ইউনিটের, হ্যাঁ, প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে সবগুলো কোর্স অনেক সুন্দরভাবে এখানে সাজানো আছে। তোমরা জাস্ট এখানে যাবা, ঢুকতে হচ্ছে সবগুলো ক্লাস অ্যাভেলেবেল পাবা। এই যে আজকে যে ক্লাসটা আমি করাচ্ছি সেই ক্লাসটাও কিন্তু তোমরা এখানে একদম রেকর্ডেড পাবা। এই যে রেকর্ডেড ক্লাসগুলো আছে এগুলো সবগুলো করার জন্য তোমরা এই গ্রুপগুলোতে বা হচ্ছে এইগুলোতে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? কোর্সগুলোতে জয়েন হয়ে যাবা। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 6, ড্যাশ মাইগ্রেট লং ডিস্টেন্স ইজ ওয়েল ডকুমেন্টেড। আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? দোজ বার্ড, দ্যাট ইট ইজ বার্ডস, ইট ইজ দ্যাট বার্ডস, বার্ডস দ্যাট। কোনটা রাইট অ্যান্সার হবে দেখি কমেন্টে জানাও, এই চারটার মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? কে আগে বলতে পারো দেখি? তোমরা আসলে কি নিয়ে কথা বলতেছো? আপু, ইউ আর মাই জাপান উইথাউট পি। জাপান, ক্লাস করো তোমরা, ক্লাস করো, ক্লাসে মনোযোগ দাও। এগুলা কি? হ্যাঁ, তোমরা করবা ক্লাস, এই তোমাদের কি বয়স হয়েছে? অ্যাডমিশনে তোমরা হচ্ছে ভালো যদি করতে না পারো তাহলে কি করবা তোমরা? হ্যাঁ, তোমাদের এইগুলো করার জন্য আরো সময় আছে না? দেখো আমরা কত নম্বর কোশ্চেনে? কোশ্চেন নাম্বার 6। এখানে আমাদের রাইট অ্যান্সারটা আসলে দেওয়া নেই, আমি তোমাদেরকে আসলে দেখতেছিলাম যে তোমরা কি করো। এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হবে সেই রাইট অ্যান্সারটা দেওয়া নেই। এখানে মূলত আমাদের কি হবে? দ্যাট বার্ড, দ্যাট, এই যে এখানে দোষ বার্ড দাও না, এখানে যদি দ্যাট থাকতো তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হতো, কিন্তু এখানে দ্যাট দেওয়া নেই। তো এখানে মূলত বোঝানো হচ্ছে যে দ্যাট বার্ডস মাইগ্রেট লং ডিস্টেন্স ইজ ওয়েল ডকুমেন্টেড। দ্যাট মানে পাখিরা যে হচ্ছে অনেক দূর বা দীর্ঘ পথ হচ্ছে অতিক্রম করতে পারে বা উড়তে পারে, এটা কি ডকুমেন্ট বা নথিভুক্ত, এটাই বোঝানো হচ্ছে। তো এখানে কিন্তু দ্যাট দেওয়া ছিল না, স্ট্রাকচার অনুযায়ী দোষ হবে না, ঠিক আছে? দেখো কোশ্চেন নাম্বার 7, which one has appropriate meaning? black bag, blackout, green with enemy, a ball from the blue. কোনটা হবে বলো? এই চারটার মধ্যে কোনটা আমাদের রাইট অ্যান্সার বলো, দ্রুত কমেন্টে জানাও দেখি। তোমরা ক্লাস করো, বদমাইশি না করে ক্লাস করো।
দেখো আমরা কত নম্বর প্রশ্নে, প্রশ্ন হচ্ছে 7 নম্বর। এই 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে বলো? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে আমাকে দ্রুত কমেন্টে জানাও। সাতের বি, ব্ল্যাক আউট। হুম, ব্ল্যাক ব্যাক মানে কি? সাধারণভাবে বলেছে কালো ব্যাগ, ব্ল্যাক আউট, গ্রিন উইথ এনমি। এটা তো কোনো হচ্ছে মানে এক্সপ্রেশনটাই ঠিক না, এখানে গ্রিন উইথ এনভি হইতো, মানে ঈর্ষায় জ্বলে যাওয়া। আর ব্ল্যাক আউট মানে কি বলো? এটা কিন্তু সাধারণভাবে মানে বিদ্যুৎ চলে যাওয়া বা এরকম কিছু বোঝাচ্ছে। আ বোল্ট ফ্রম দা ব্লু, আ বোল্ট ফ্রম দা ব্লু, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তোমাদের কারোরই হচ্ছে, হ্যাঁ, মুজাহিদুল ইসলাম রাইট অ্যান্সার বলছে। লাবিব শেহনাজ লিতি, না ব্ল্যাক আউট হবে না। তারপরে হচ্ছে রাইট বি, না না না, ব্ল্যাক আউট হবে না। ব্ল্যাক আউট মানে হচ্ছে সাধারণভাবে বিদ্যুৎ চলে যাওয়া বোঝায়, ঠিক আছে? ব্ল্যাক আউট দ্বারা সাধারণত বিদ্যুৎ চলে যাওয়া বোঝায়, ব্ল্যাক আউট হবে না, ঠিক আছে? যারা যারা ব্ল্যাক আউট অ্যান্সার করতেছো, ব্ল্যাক আউট হবে না। কি হবে রাইট অ্যান্সার তাহলে? আমি এই যে একটু আগেই বললাম যে রাইট অ্যান্সারটা হবে হচ্ছে আ বোল্ট ফ্রম দা ব্লু, আ বোল্ট ফ্রম দা ব্লু, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো এবার? আমাকে কমেন্টে জানাও যে এবার বুঝতে পেরেছো কিনা। বুঝতে পেরেছো কিনা আমাকে কমেন্ট করে জানাও। দ্য সাকসেস অফ দ্য নেগোসিয়েশন ডিপেন্ডস ড্যাশ মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড রেজাল্টেড ড্যাশ আ লং টার্ম এগ্রিমেন্ট। এটাও কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরই একটা প্রশ্ন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকলেই ধরে নেবা যেটা তুমি যদি আগে থেকেই পড়ে না থাকো তাহলে তোমার জন্য কোয়েশ্চেন অ্যান্সার করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বাট তোমাকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তোমরা অনেকেই মনে করো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একদম ঢাড়া মুখস্থ করা লাগবে, বিষয়টা একদমই তা না। তুমি যত বেশি প্র্যাকটিস করবা দেখবা যে এটা তোমার অটোমেটিকলি মুখস্থ হয়েই যাচ্ছে। এটা একদম ধরে বসে থেকে প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন 1 2 3 এরকম করে মুখস্থ করতে হবে তা না। প্র্যাকটিস করবা, প্রিপোজিশনের প্রশ্ন সলভ করবা, তাহলে ইজিলি আরো ভালো করবা। আচ্ছা, তাহলে কি হবে এখানে? এখানে আমাদের রাইট অ্যান্সারটা হবে, এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? ডিপেন্ড অন। ডিপেন্ডের সাথে প্রিপোজিশন কি বসে? অন বসে। আর এখানে কি আছে? রেজাল্ট। রেজাল্টের সাথে প্রিপোজিশন কি বসে? ইন বসে। ডিপেন্ড অন নির্ভর করা, রেজাল্ট ইন মানে ফলাফল প্রদান করা, ঠিক আছে? ফলাফল বোঝাতে ব্যবহার করা হয়। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 9, কারেক্ট এন্টোনিম অফ দ্য ওয়ার্ড রিটার্ড। রিটার্ড এই শব্দটার এন্টোনিম কি হবে? এই শব্দটার সঠিক এন্টোনিম কি হবে? যারা যারা দেখো আমি বলি, মান্না শেখ যারা যারা ক্লাস করতে এসেছে এরা আসলে মনোযোগ দিয়েই ক্লাস করবে। যারা যারা হচ্ছে এই যে ফাজলামি গুলো করতে এসেছে এদেরকে তুমি যতই বুঝাও না কেন ভাইয়া, এরা আসলে এরকমই থাকবে। সো এগুলাকে অ্যাভয়েড করে তুমি জাস্ট তোমার পড়াশোনায় মনোযোগ দিবা, ঠিক আছে? দেখো আপু কিন্তু তোমাদের সব কমেন্টই দেখতে পারে, কিন্তু আপু সব কমেন্টে তো রিপ্লাই দেয় না। আপু সব কমেন্টে রিপ্লাই দেয় না। আপু কি করে, যে কমেন্টগুলো তোমাদের মানে আমার প্রশ্নের সাথে রিলেটেড হয় বা আমি যখন তোমাদের প্রশ্ন করি দেখি যে যেগুলো পজিটিভ কমেন্ট আমি সবসময় সেগুলোরই উত্তর দেওয়ার ট্রাই করি। বুঝতে পেরেছো? এই যে এখন অ্যান্সার গুলো আসতেছে। আচ্ছা, তোমরা যারা অ্যান্সার দিচ্ছ তারা হচ্ছে কোয়েশ্চেনের নাম্বার লিখবা, কোয়েশ্চেন নাম্বার লিখে তারপরে অ্যান্সার করবে। এখানে আমরা কোয়েশ্চেন নাম্বার কত 9, 9 এর অ্যান্সার করতেছি না, তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 এটা লিখে দাও আগে। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 9 লিখে দিলে আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 9 এটা আগে লিখে দিয়ে তারপরে হচ্ছে তোমরা অ্যান্সার করো। ওকে, দেখো কত নম্বর প্রশ্নে ছিলাম? 9, তাই না?
আমি ক্লাসে আসি, ক্লাস শেষ করে তারপর হচ্ছে নোট দিচ্ছি, ঠিক আছে? 5 মিনিট লাগবে। আচ্ছা, এই প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে কমেন্ট করেছো? অনেকেই বলেছো এ। এটা তো ছিল না, এটা মনে হয় তো আমরা করে ফেলছি, তাই না? এটা ছিল না। বোল্ড ফ্রম দ্য ব্লু এটাও করে ফেলছি। হঠাৎ এখনো তোমরা যারা বোল্ড ফ্রম দ্য ব্লু অ্যান্সার দিচ্ছ, এটা আমরা করে ফেলছি। হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনার ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। তারপরে দেখো আমাদের এখন যে প্রশ্নটা চলতেছে সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9, কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিটার্ন। এটার অ্যান্টোনিমটা কি হবে আমাদেরকে সেটা বের করতে বলেছে। তো আমাদেরকে আগে জানতে হবে যে এখানে যে শব্দটা দেওয়া আছে রিটার্ন, এটার মিনিংটা আসলে কি। এটার মিনিং হচ্ছে বিলম্বিত করা, কোনো একটা কাজকে ধীর গতি করে দেওয়া। তাহলে দেখো তো কোনটার সাথে যায়? হেইসেন, ডেট, ডাল, ডিলে। এটা হচ্ছে কোনটার সাথে যায় দেখো, হেইসন, দেন হচ্ছে ডেট, ডাল, ডিলে। এই চারটা অপশনের মধ্যে কোনটার সাথে আমাদের এই উল্লেখিত যে শব্দটা আছে, প্রশ্নে যে উল্লেখিত শব্দটা আছে সেটার সাথে কোনটা যায়? কি বলছে? এন্টোনিম বের করতে বলছে। তাহলে রিটার্ড মানে কি ছিল? রিটার্ড মানে আমরা কি দেখলাম যে স্লো ডাউন, ধীর গতি করা বা হচ্ছে বিলম্বিত করা। তাহলে আমাদেরকে কি করতে হবে? এমন একটা শব্দ নিতে হবে যেটা দ্বারা আসলে বোঝায় যে ত্বরান্বিত করা, দ্রুত গতির করে দেওয়া। তাহলে কোনটা এখানে আমাদের যায়? দেখো তো, হেইসেন মানে কি? হেইসেন মানে কি বলো? স্পিড আপ। স্পিড আপ মানে কি? কোন একটা কাজকে ত্বরান্বিত করে দেওয়া। ডেড মানে তো তোমরা জানোই, ডাল মানেও তোমরা জানো, ডিলে মানেও সেম। এই যে ডিলে হচ্ছে এটার সিনোনিম কাইন্ডা, ঠিক আছে? দেরি করা। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? হেইসেন। কি হবে? হেইসেন মানে কি? ত্বরান্বিত করা। এরপরে আসো, ট্রান্সলেট দ্য সেন্টেন্স। সাংঘাতিক বিপদের মধ্যেও তিনি মাথা ঠিক রাখলেন। এটা কিন্তু আমি করে দিব না। এই যে তোমরা এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছো, এইচএসসি পরীক্ষা দিয়ে আসার পরেও যদি তোমরা এইরকম ইজি কোয়েশ্চেন গুলোর হচ্ছে অ্যান্সার করতে না পারো, তাহলে তোমাদের সবাইকে আমার পেটানো উচিত। দেখি এটা কত নম্বর প্রশ্ন? প্রশ্ন নাম্বার 10। রাইট অ্যান্সারটা কি হবে বলো? বলো আমাদের প্রশ্ন নাম্বার 10 এর রাইট অ্যান্সারটা কি হবে এটা জানাও। আচ্ছা ঠিক আছে, যারা যারা কোয়েশ্চেন নাম্বার 9 এ এ বলেছো ভেরি গুড, তারা এখন কোয়েশ্চেন নাম্বার 10 এর অ্যান্সার করো। সাংঘাতিক বা গুরুতর বিপদের মধ্যেও তিনি কি করেছেন? মাথা ঠিক রেখেছিলেন। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? রাইট অ্যান্সারটা কি হবে? কি দেওয়া আছে? হি ইজ হেড কুল ইভেন ইন দা, না এটা অফকোর্স না, এটা হবে না। এখানেই ভুল দেওয়া, হি ইজ হেড কুল হবে না। হি কিপড কুল হেডেড ইভেন ইন দা ফেস অফ গ্রেভ ডেঞ্জার। অলরাইট, হি কেপ্ট হিজ হেড ইভেন, এই যে দেখো অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হি কিপড হিজ হেড ইভেন ইন দ্য ফেস অফ গ্রেভ ডেঞ্জার, মানে একদম অনেক বিপদের মধ্যেও বা সাংঘাতিক বিপদের মধ্যেও সে কি করেছিল? তার মাথা ঠান্ডা রেখেছিল। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? অপশন সি। ঠিক আছে, ট্রান্সলেশনটা আসলে যাদের ইংলিশের ওয়ার্ড নিয়ে একদম ভালো ধারণা আছে, যারা অনেক বেশি ইংলিশ প্র্যাকটিস করে, ইংরেজিতে আর কি কথা বলার চেষ্টা করে, অ্যাটলিস্ট চেষ্টা করে এবং বেশি বেশি প্রশ্ন সলভ করে, তারা কিন্তু ভালো করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 11, হার্ডলি হ্যাড দ্য ট্রেন। নো সোনার হ্যাড পড়েছি না, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, মনে আছে? আচ্ছা, এই যে এই ওয়ার্ডগুলো আমরা যখন পড়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট, সরি পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, কোন টেন্সের ক্ষেত্রে? পাস্ট পারফেক্ট। মনে আছে তোমাদের? পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? নো সোনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড থাকলে প্রথম অংশে কি হবে? V3 এবং পরের অংশে কি হবে? V2। তাহলে দেখো তো এখানে কি দেওয়া আছে? এই যে এখানে পরের অংশে কি আছে? V2 আছে। তাহলে প্রথম অংশে কি নিতে হবে? V3 নিতে হবে। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? লেফট। ক্লিয়ার? আর হ্যাড কিন্তু অলরেডি দেওয়াই আছে, তাহলে আলাদা করে আবার কেউ হ্যাড লেফট এটা নিতে যেও না। রাইট অ্যান্সার কি হবে? অপশন এ। এরপরে কোয়েশ্চেন নাম্বার 12, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্পেলিং। কোনটা ইনকারেক্ট? সোভার্জিনিটি, এনসাইক্লোপিডিয়া, জুরিসডিকশন, সিগনিফিকেন্স, কোনটা ইনকারেক্ট? সার্বভৌমত্ব, এনসাইক্লোপিডিয়া, জুরিসডিকশন মানে আইনত তোমাদের যে ইয়েটা আছে সেটা, সিগনিফিকেন্স মানে হচ্ছে কি গুরুত্ব। তাহলে বলো তো কোনটা আমাদের হচ্ছে এখানে স্পেলিংটা ভুল দেওয়া আছে? দেখো এনসাইক্লো, এখানে একটু ভালোভাবে, হোয়াট, ও বাই দ্য ওয়ে লুক এট মাই ফোন কভার, ইজন্ট ইট সো কিউট? মানে ফোন পড়ে যাওয়ার ক্ষেত্রে, সরি কলম পড়ে যেয়ে খেয়াল পড়লো লাইক। আচ্ছা তোমরা কারা কারা স্পাইডারম্যান দেখেছো আমাকে একটু জানাও তো। এনসাইক্লোপিডিয়া, এই বানানটা একটু নোটিস করো তোমরা। দেখো এন ওইখানে যেটা আছে আমি ওটা লিখতেছি, হ্যাঁ এনসাইক্লো, এখানে একটু দেখো কি দেওয়া আছে? পে,
পে, তারপরে DIA। এখন আমাকে বলো তো এই বানানটা ঠিক কিনা, আমাকে একটু কমেন্টে জানাও যে এই বানানটা যে দেওয়া আছে এই বানানটা ঠিক কিনা। এখানে যে বানানটা দেওয়া আছে এটা ঠিক কিনা আমাকে একটু জানো। আমরা সবাই ক্লাসে মনোযোগ দেই, হ্যাঁ সবাই ক্লাসে মনোযোগ দেই, এখন আর কোনো গল্প না। এনসাইক্লোপিডিয়া এখানে যে বানানটা দেওয়া আছে সেটা সঠিক কিনা আমাকে একটু বলো। বি, 12B ঠিক তো বলেছো, বুঝলাম, কিন্তু ভুলটা কোথায় এটা বলো। এনসাইক্লোপিডিয়া বানানটা আমাকে লিখে দাও। যারা যারা বলতেছো অ্যান্সার বি হবে, অর্থাৎ ইনকারেক্ট স্পেলিং কোনটা, এনসাইক্লোপিডিয়া, তাই না? তাহলে আমাকে একটু জানাও যে এখানে এনসাইক্লোপিডিয়া এটা যে ভুল, তাহলে সঠিক বানানটা কি হবে, সঠিক স্পেলিংটা কি হবে আমাকে একটু এটা জানাও। কই একজনও কমেন্ট করতেছো না কেন? এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া এই যে এখানে আমাদের এই অংশটাতে মূলত ভুল দেওয়া আছে, দেখো কোথায় ভুল, PAEDIA, এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সারটা কি হবে, এনসাইক্লোপিডিয়া। বানানের এই যে এই অংশটাতে এখানে একটা ই থাকতো কিন্তু এটা দেওয়া হয়নি, ঠিক আছে? এরপরে আসো কোয়েশ্চেন নাম্বার 13, কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিসকর্ড। ডিসকর্ড এটার কি চেয়েছে, এটার সিনোনিম চেয়েছে, ভ্যারাইটি, কনজাংশন, কনকর্ড, অ্যাফোবল। তাহলে বলো তো এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে, এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে, দ্রুত আমাকে কমেন্ট করে জানাও, দ্রুত কমেন্ট করে জানাও যে এখানে রাইট অ্যান্সারটা কি হবে। ডিসকর্ড মানে যারা জানো না তাদের জন্য বলে রাখি, ডিসকর্ড মানে হচ্ছে মতবিরোধ, কি মতবিরোধ, অমিল, কোনো কিছুর অমিল, ঠিক আছে? মতবিরোধ, অমিল, বিরোধ, এগুলো হচ্ছে ডিসকর্ড শব্দের অর্থ। তারপরে এখানে কি কি দেওয়া আছে অপশনে, ভ্যারাইটি মানে বৈচিত্র্য, কনজাংশন মানে হচ্ছে সংযোগ, কনকর্ড মানে হচ্ছে মিল, অ্যাফোবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ, কি অ্যাফোবল মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। বলো তাহলে রাইট অ্যান্সারটা কি হবে এখানে, বলো তো, দ্রুত কমেন্ট করে জানাও যে এই প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে। ডিসকর্ড মানে কি বললাম, মতবিরোধ, অমিল, তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? দেখি কে আগে উত্তর বলতে পারো। এখনো তোমরা এনসাইক্লোপিডিয়ারই উত্তর দিচ্ছ কেন? এনসাইক্লোপিডিয়া তো আমরা অনেক আগে শেষ করেছি, এনসাইক্লোপিডিয়া শেষ না, এখন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার কত চলতেছে, 13, 13 অ্যান্সার করো। দেখো এইখানে আসলে আমাদের প্রশ্নটাতে একটু ভুল আছে, তোমরা একটু নোটিস করবা, কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ডিসকর্ড, তাই না? কি কি দেওয়া আছে, ডিসকর্ড মানে কি বললাম, বিরোধ, অমিল, মতবিরোধ, ভ্যারাইটি মানে কি বৈচিত্র্য, কনজাংশন মানে কি সংযোগ, কনকর্ড মানে কি মিল। এখানে যদি এন্টোনিম চাইতো তাহলে কিন্তু আমরা খুব সহজে কি দিতে পারতাম, কনকর্ড দিতে পারতাম, কারণ কি কনকর্ড মানে হচ্ছে ঐক্য, মিল, এটা, আর অ্যাফোবল মানে হচ্ছে শিশু সুলভ বা বন্ধুত্বপূর্ণ। কিন্তু এইখানে এই যে ডিসকর্ড দেওয়ার পরে এখানে আবার তোমাদের হচ্ছে কনকর্ড দিয়ে রাখছে, এন্টোনিম বললে আমরা রাইট অ্যান্সার এটা নিতাম, কিন্তু এই সবগুলোর মধ্যে যেটা আসলে যায় সেটা হচ্ছে তোমার ভ্যারাইটি। যদি হচ্ছে তোমার এই ধরনের প্রশ্ন কখনো পাও একদম কাছাকাছি যেটার মিনিং আসে আসলে সেটাই নিয়ে নিবার, এটা হচ্ছে অমিল, আর এখানে হচ্ছে তোমার বৈচিত্র্য বোঝাচ্ছে, অনেকজন একসাথে বৈচিত্র্যময় থাকে না এরকম বোঝাচ্ছে, তাহলে সিনোনিম চেয়েছে, তাহলে কাছাকাছি যাচ্ছে কোন শব্দটা, এটা, ঠিক আছে, বৈচিত্র্য। এরপরে কোয়েশ্চেন নাম্বার 14, ড্যাশ মাইগ্রেন্ট লং ডিস্টেন্স, এটা মনে হয় আমরা করেছিলাম ওই সেম সেম কোয়েশ্চেনটাই আবারও, হ্যাঁ দুই, এটা প্রশ্ন তো 6 ছিল। দেখো কোয়েশ্চেন নাম্বার 15, আফটার দিস পারফরমেন্স আই ড্যাশ হ্যামলেট 5 টাইমস, আই হ্যাভ সিন, আই হ্যাড সিন, উইল হ্যাভ সিন, আই স। বলো কোনটা হবে রাইট অ্যান্সার, এই যে এই কোয়েশ্চেনের রাইট অ্যান্সারটা কি হবে, কোয়েশ্চেন নাম্বার 15 এর রাইট অ্যান্সার কি হবে? নেটের প্রবলেম শুরু থেকেই একটু একটু করতেছে, বাট ক্লাস তো এইভাবেই করলাম,
অলমোস্ট শেষের দিকে। দেখো আমরা মোটামুটি জাহাঙ্গীরনগরটা শেষ করে আর শুধু রাজশাহীটা করব, তাহলেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, বলো রাইট অ্যান্সারটা কি হবে? রাইট অ্যান্সার হবে হ্যাভ সিন। ধরো অতীতে কোনো একটা কাজ করেছি বা ঘটেছে, সেটার ফল এখনো বর্তমান আছে, এরকম যখন হবে তখন আমরা সেটাকে কি বলি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? তাহলে এখানে আমরা অতীতে একটা কাজ করেছি বা ঘটেছে কিন্তু এখনো সেটা বিদ্যমান আছে, এই ক্ষেত্রে কি হবে? হ্যাভ সিন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপরে দেখো আইডেন্টিফাই দ্য ইরর ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে ইররটা কোথায় আমাদেরকে সেটা আইডেন্টিফাই করতে হবে। তো কি কি দেওয়া আছে? 25 রেসলেস 5 ইয়ার্স ওল্ড। ভুলটা মূলত আমাদের এখানেই, হ্যাঁ, এই যে 5 ইয়ার্স ওল্ড এখানেই মূলত আমাদের ভুলটা, এখানে হাইফেন হবে, এই যে ইয়ার্সে এখানে থাকবে না, এখানেও হাইফেন হবে। ঠিক আছে, এটার ব্যাখ্যা আছে কিন্তু ব্যাখ্যা দিতে গেলে এখন ক্লাসের টাইম আপ হয়ে যাবে। সো অপশন এই যে আই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, থ্রোয়িং থিংস অ্যাট ওয়ান্স অ্যানাদার while their teacher went searching for milk and cookies। এখানেই শুধু ভুল, এই সেন্টেন্সের প্রথম অংশটাতেই আমাদের ভুল আছে, হাইফেন দিতে হবে। ঠিক আছে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 17, which one is correct? A lion is ferocious animal. The lion is ferocious animal. The lion is the ferocious animal. লায়ন ইজ ফার্সিয়াস অ্যানিমেল। এখানে মূলত আমাদের যে আর্টিকেলের ব্যবহারটা সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে বলো তো রাইট অ্যান্সারটা কি হবে? ফেরোসিয়াস অ্যানিমাল। বলো রাইট অ্যান্সারটা এখানে কি হবে? বলো এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হবে? কি কি দেওয়া আছে? আর লায়ন ইজ ferocious animal. The lion is ferocious animal. The lion is a ferocious animal. Lion is ferocious animal. বলো which one is the right answer? 17C। অনেকেই বলেছো 17C হবে। আচ্ছা আমরা একদম ইন্ডিকেট করে বলতেছি না যে লায়ন, হ্যাঁ আমরা একদম ইন্ডিকেট করে বলতেছি কাকে? লায়ন জাতিটাকে বোঝাচ্ছে, সিংহের জাতটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে কি নিতে হবে? দা নিতে হবে। দ্য লায়ন ইজ আ ফেরোশিয়াস অ্যানিমেল। বুঝতে পেরেছো? ইন্ডিকেট করে বোঝাচ্ছি, নির্দিষ্ট করে বোঝাচ্ছি, এই জন্যই কি নিয়েছি? দা নিয়েছি। আচ্ছা এরপরে দেখো চুজ দ্য কারেক্ট কন্ডিশনালস। ইফ নিপা ওয়ার রিয়েলি মাই ফ্রেন্ড শি ড্যাশ। নিপা ওয়ার এখানে কি আছে? V2। তাহলে এটা কোন কন্ডিশন? সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার কি? ইফ প্লাস যদি V2 থাকে তাহলে পরের অংশে কি করতে হবে? উড কুড আর কি থাকবে? মাইট, MIGHT, মাইট প্লাস V1। তাহলে রাইট অ্যান্সারটা কোনটা হবে? উড কল মি ওয়ান্স দ্য ওয়াইফ। ঠিক আছে, রাইট অ্যান্সার তাহলে কি হবে? অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 19, হি শুড বি ড্যাশ টু গেট আউট অফ বেড ইন আ ফিউ ডেজ অ্যাজ স্ট্রং এনাফ। আচ্ছা এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে কি আছে? এনাফ আছে, তাই না? অ্যাডজেক্টিভ প্লাস এনাফ প্লাস কি হবে? 2 প্লাস V1, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ। তাহলে এখানে মূলত আমাদের এই যে অপশন বি এটাই হচ্ছে রাইট অ্যান্সার। অ্যাডজেক্টিভের পরে কি আসে? এনাফ, এনাফ প্লাস 2 প্লাস V1। ঠিক আছে, আর এখানে এই যে স্ট্রঙ্গার এটা কম্পারেটিভ ফর্ম, মূলত কম্পারেটিভ ফর্ম লাগবে না, এখানে এনাফ থাকলে কম্পারেটিভ ফর্ম লাগবে না। কোয়েশ্চেন নাম্বার 20, কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দে স হিম ক্রসিং দ্য রেস্ট্রিক্টেড এরিয়া। ওকে কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট, তাই না? সরি না, পাস্ট কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে থাকলে আমাদেরকে কি নিতে হবে? ভার্ব হিসাবে ওয়াজ ওয়্যার নিতে হবে, তাই না? ওয়াজ ওয়্যার। ওকে তাহলে দেখি কি আছে? দে স হিম ক্রসিং দ্য রেস্ট্রিক্টেড এরিয়া। হি ওয়াজ সিন ক্রসিং দ্য রেস্ট্রিক্টেড এরিয়া। হি ইজ সিন, অফকোর্স এটা হবে না। হি ওয়াজ সিন টু হ্যাভ ক্রস দ্য রেস্ট্রিক্টেড এরিয়া। হি হ্যাড বিন সিন ক্রসিং দ্য রেস্ট্রিক্টেড এরিয়া। বলো তো এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হবে? এই কয়েকটার মধ্যে রাইট অ্যান্সারটা কি হবে? এটা সব থেকে সহজ প্রশ্ন ছিল, আজকে যতগুলো আমরা প্রশ্ন করেছি তার মধ্যে সব থেকে সহজ প্রশ্ন ছিল এইটা। এই ভয়েসের প্রশ্নগুলো যারা পারবা না
তোমাদেরকে আসলে বলার মতো কিছুই নেই। তোমরা যারা হচ্ছে এইচএসসি তে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যে টপিকটা আছে তোমাদের, এটা ভালো মতো করেছো, তারা খুব সহজে উত্তর করতে পারবা। বলো এটা রাইট অ্যান্সারটা কি হবে? দেখি এটার যদি রাইট অ্যান্সার তোমরা দিতে না পারো তাহলে তোমাদেরকে ধরে পিটাবো আমি। তোমাদেরকে ধরে কি করব? পিটাবো। বলো স্ট্রাকচার অনুযায়ী আমাদের এখানে রাইট অ্যান্সারটা কি হবে? আমি কিন্তু ভার্ব তোমাদেরকে দিয়ে দিছি যে এখানে আমরা ভার্ব হিসেবে কি কি নিব, ওয়াজ অথবা ওয়্যার। এরপরে কি করতে হয়? এরপরে আমাদের ভার্বের থার্ড ফর্ম নিতে হয়। কি নিতে হয়? ভার্বের থার্ড ফর্ম V3। তারপরে এই যে কন্টিনিউয়াসের যেটা ছিল সেটা নিব, ক্রসিং। তারপরে বাকি যা ছিল দ্য রেস্ট্রিক্টেড এরিয়া, সাবজেক্টকে অবজেক্ট করব। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? অপশন এ। আচ্ছা দেখো, আমাদের যে বইগুলো ছিল, বইয়ের কথা আমি অনেক আগেই বলেছি তোমাদেরকে। এই যে ইংলিশ বিচিত্রা বইটা কিন্তু এখন আর নেই। এখন আমাদের যে বইটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা মূলত হচ্ছে আমাদের এক্সাম ইংলিশ। এই বইটা এমন ভাবে সাজানো হয়েছে যে তোমার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য যতগুলো তোমার হচ্ছে কম্পিটিটিভ এক্সাম আছে সবগুলোর জন্য এই একটা বই পড়লেই তোমার জন্য এনাফ হবে। সেটা তুমি বিসিএস বলো, ব্যাংক জব বলো, মেডিকেল বলো, যেই জায়গারই কথা বলো না কেন, এই একটা বই পড়লেই কিন্তু তোমার ওভারঅল সবকিছু কমপ্লিট হয়ে যাবে। ইংলিশের একদম A to Z কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এবং বইটা কিন্তু আগের থেকে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আচ্ছা এখন আমরা যে প্রশ্নগুলো সলভ করব সেগুলো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 25 এবং 26 সেশনে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো। এখানে দেখো গ্রুপ 1 ইউনিট কি? এ ইউনিটের ক্ষেত্রে এ ইউনিট মানে কিন্তু তোমাদের কলা, আইন এবং সমাজবিজ্ঞান এই অনুষদটাকে বোঝানো হচ্ছে। দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন 1 থেকে 4। অলরাইট, The July Revolution of 2024 in Bangladesh marked a groundbreaking chapter in the nation's political landscape. তাহলে 2024 সালে আমাদের যে জুলাই বিপ্লব বা জুলাই রেভলিউশন যেটাই হোক না কেন, এটা যে হয়েছিল এটা আসলে রাজনৈতিক ইতিহাসে একটা বিপুল পরিবর্তন এনেছিল, তাই না? এটাকে বোঝাচ্ছে। ট্রিগার্ড বাই মানে ইনফ্লুয়েন্স হয়েছে a controversial court ruling reinstating a discriminatory quota system। মূলত কি থেকে এটার উদ্ভব হয়েছিল? কোটা সিস্টেম থেকে। ইন পাবলিক সার্ভিস রিক্রুটমেন্ট, অর্থাৎ পাবলিক সার্ভিস রিক্রুটমেন্ট বলতে কি বোঝাচ্ছে? এখানে মূলত বোঝাচ্ছে যে আমাদের যেই চাকরি, সরকারি চাকরি যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে এই কোটা সিস্টেমের জন্য একটা বৈষম্যের শিকার হতে হতো, সেটাই বোঝাচ্ছে। The movement rapidly evolved from peaceful student protest into nationwide uprising for justice, meritocracy and democratic accountability। তাহলে কিসের জন্য? জাস্টিস, মেরিটোক্রেসি। মেরিটোক্রেসি বলতে বোঝাচ্ছে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে তোমাদের হচ্ছে মেধার ভিত্তিতে হচ্ছে যোগ্যতা নির্ধারণ করা। তারপরে হচ্ছে অ্যান্ড ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি। এখানে কি বলছে? ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি মূলত বোঝানো হচ্ছে যে রাষ্ট্রের যে হচ্ছে সবকিছুর ক্ষেত্রে জবাবদিহিতা করার যে ব্যাপারটা সেটাকে বোঝানো হচ্ছে। তারপরে কি দেওয়া আছে? উইদিন ডেজ দ্য মুভমেন্ট গেইনড মোমেন্টাম, একটা গতিশীলতা পেয়েছিল। কি ক্ষেত্রে? অ্যাজ স্টুডেন্টস অর্গানাইজড myriad modes of protest in Rangpur, Dhaka, Chattogram, Rajshahi and other cities. The revolution becoming a symbol of youth power awakened a new political consciousness। অর্থাৎ কি করেছিল? এটা আসলে একটা নতুন ধরনের রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করেছিল in the country and inspired hope for a fairer, more democratic future free from inequality and suppression of dissent। এই যে যারা ধরো বিপরীত রাজনৈতিক মতাদর্শ থেকে বিলং করে বা হচ্ছে যাদের মধ্যে মতবিরোধ থাকে, যারা হচ্ছে মেইন স্ট্রিমে যে পলিটিক্যাল পাওয়ার পার্টিগুলো থাকে তাদের বিরুদ্ধে যায়, তাদেরকে সবসময় কি করা হয়? সাপ্রেস করা হয়, তাদেরকে সবসময় দমন করার চেষ্টা করা হয় এবং নিপীড়ন করা হয়। এইগুলো থেকে মুক্তির জন্যই মূলত হচ্ছে এই যে একটা রেভলিউশন হয়েছিল, সেই রেভলিউশনটা কথা বলা হচ্ছে যে এই রেভলিউশনটার মাধ্যমে একটা রাজনৈতিক সচেতনতা ক্রিয়েট করা হয়েছিল। মানুষের মধ্যে তখন ইনইকুয়ালিটি বা হচ্ছে ইনজাস্টিস এইগুলো নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছিল, তারপরে মানুষ রাস্তায় নেমেছিল। দেখো প্রথম যে প্রশ্নটা, মেরিটোক্রেসি ইজ সাপোজ টু এস্টাবলিশ ইনহেরিটেড প্রিভিলেজ। অফকোর্স না, মূলত এটার বিরুদ্ধেই আমরা আন্দোলনটা করেছিলাম। এনশিওর ফেয়ারনেস ইন অপরচুনিটি, অফকোর্স এটাই হবে, কারণ কি এখানে বলা আছে নিশ্চিত করা। কি নিশ্চিত করা? ফেয়ারনেস মানে হচ্ছে কি সমান অধিকার। ইন অপরচুনিটি কিসের ক্ষেত্রে? সুযোগের ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করা, ঠিক আছে? অ্যাডমায়ার হার্ড ওয়ার্ক, রিকগনাইজ কালেকটিভ ওর্থ, না, অপশন বি হচ্ছে মোর সুইটেবল। দেখো, সাপ্রেশন অফ ডিসেন্ট ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ সাপ্রেশন, দমন। কিসের দমন?
বিরোধী দল বা হচ্ছে বিরোধী মত যেগুলো থাকে বা যেগুলো আসলে তোমার মেইন স্ট্রিমে থাকে না, এদেরকে দমন করার যে বিষয়টা সেটাকে বোঝানো হচ্ছে। সাপ্রেশন অফ ডিসেন্ট ইজ ডিরেক্টলি কানেক্টেড উইথ কন্ট্রোভার্সিয়াল কোর্ট রুলিং, অটোক্রেটিক রেজিমি। এই যে অটোক্রেটিক মানে স্বৈরশাসকদের বিরুদ্ধে বা স্বৈরশাসকের সাথে এই শব্দটা একদম কানেক্টেড। ঠিক আছে? The revolution has become a turning point in the modern history of Bangladesh, mainly for creating mass mobilization and new political awareness. Right answer is option B, a new political awareness. এই যে রেভলিউশনটা হয়েছিল, এই রেভলিউশনের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক সচেতনতা ক্রিয়েট হয়েছিল, যার জন্যই কি হয়েছে পরে, যার জন্যই পরে এই যে জুলাইয়ের মতো এত বড় একটা বিপ্লব সাধিত হয়েছিল। তারপরে দেখো, the July revolution is the result of long standing intolerance to dissent, ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, ডিসক্রিমিনেশন। তিনটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে কি হবে? অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে? এর পরের প্রশ্নটা কি দেওয়া আছে? হিউম্যান রাইটস আর লিটারালি দ্য রাইট দ্যাট ওয়ান হ্যাজ সিম্পলি বিকজ ওয়ান ইজ আ হিউম্যান বিং। তাহলে মানবাধিকার কি? মানবাধিকার হলো মানুষ হিসেবে মানুষের যে অধিকার সেটাকেই মানবাধিকার বলে। তাহলে এখানে বলেছে এটা কোন সেন্টেন্স? এখন প্রথমে কি দেওয়া আছে? সিম্পল, দেন কমপ্লেক্স, কম্পাউন্ড, কন্ডিশনাল। কন্ডিশনাল সেন্টেন্স বাদ যাবে, কারণ কি কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তমূলক বাক্য হবে, কিন্তু এখানে কি শর্ত প্রকাশ পাচ্ছে? না। ইফ আছে? না। তাহলে এটা কি হবে? কন্ডিশনাল সেন্টেন্স হবে না। এরপরে আসি যে স্ট্রাকচার ওয়াইজ আমাদের সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? 3 ভাগে। কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন আমাদের এই যে স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সের যে প্রকারভেদ, এটা বোঝার জন্য কি বুঝতে হবে? ক্লজ বুঝতে হবে। ক্লজ কি? ক্লজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ড উইথ ফাইনিট ভার্ব। কি থাকবে? ফাইনিট ভার্ব থাকবে। কি থাকবে? ফাইনিট ভার্ব থাকবে। তো এইখানে আমরা একটু নোটিস করি, হ্যাঁ, হিউম্যান রাইটস আর লিটারালি দ্য রাইট, এইখানে হচ্ছে আমাদের এটা আমাদের মেইন ক্লজ। একটা সাবজেক্ট একটা ফাইনিট ভার্ব থাকলে সেটা কি হবে? সিম্পল সেন্টেন্স। দুইটা সাবজেক্ট দুইটা ফাইনিট ভার্ব এবং এখানে মূলত দুইটাই স্বাধীন থাকবে, তাহলে কি হবে? কম্পাউন্ড সেন্টেন্স। এবং একটা কি থাকবে? মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর যদি একাধিক বা একের অধিক আর কি 2 বা 3টা যদি হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ থাকে বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাহলে সেটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে আমাদের মূলত একটা মেইন ক্লজ আছে, আর বাকি যেটা আছে দেখো, দ্যাট ওয়ান হ্যাজ সিম্পলি, তারপরে বিকজ ওয়ান ইজ আ হিউম্যান বিং, এইখানে আরেকটা ক্লজ। তো এই যে এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আবার এটাও আমাদের কি? সাবঅর্ডিনেট ক্লজ। সো দুইটা সাবঅর্ডিনেট ক্লজ আছে এবং একই সাথে দ্যাট ক্লজ মার্কার আছে, বিকজ ক্লজ মার্কার আছে, এছাড়া হচ্ছে তোমার ওয়েন, দো, অলদো, যতগুলো এগুলো ক্লজ মার্কার আছে, এগুলো থাকলে সেটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে রাইট অ্যান্সার কি? অপশন বি। এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 6, দ্য পোয়েম শি ওয়াকস ইন বিউটি, কি হবে বলো দেখি? শি ওয়াকস ইন বিউটি এটা কে লিখেছিল? কম্পোজড বাই লর্ড বাইরন। ফার্স্ট এরটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো, গডি ইজ ক্লোজেড মিনিং টু গেইন, ভিক্টরি, ফেইলার, ফ্লাশি, মানে চাকচিক্যময়। কিময়? চাকচিক্যময়। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? ফ্লাশি। ঠিক আছে? এগুলো খুবই ইজি। এরপরে কি দেওয়া আছে? বাই দ্য টাইম দ্য সেমিনার ড্যাশ মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট হ্যাড অলরেডি লেফট। বলো তো এই যে বাই দ্য টাইম আছে, এটার পরে এখানে আমাদের কোন ইয়ে আসবে? কোন টেন্স আসবে? এন্ডস, হ্যাড এন্ডেড, এন্ডেড, হ্যাড বিন এন্ডিং। বলো, অনেকগুলো প্রশ্নের উত্তর আমি একদম দাঁড়িয়ে থেকে দিলাম, বলো। এফ ভি কি ম্যাম? মানে ও বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু এই ক্লাস শেষে আবার পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে দেখো একটা পোস্ট, একটা ক্যাপশন লিংক ইয়ে করে দেওয়া আছে, পিন পোস্ট করে দেওয়া আছে, সেটাতে ক্লিক করলেই তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? ক্লাস শেষ করে অবশ্যই সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবা। ঠিক আছে? কেউ কিন্তু পরীক্ষা মিস করবে না, মিস করা যাবে না, পরীক্ষা মিস করা যাবে না। ঠিক আছে? বুঝতে পেরেছো কি বলেছি? পরীক্ষা মিস করা যাবে না, পরীক্ষায় অংশগ্রহণ করাটা বাধ্যতামূলক। এখন বলো কত নম্বর প্রশ্ন এটা? 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে আমাকে একটু জানাও। 8 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে? 8 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে?
ওয়ালাইকুম আসসালাম শাওন। এখন ক্লাস শেষের দিকে এসে তোমরা ক্লাস করতে আসো? হ্যাঁ, ক্লাস তো আমাদের অলমোস্ট শেষের দিকে। তাহলে এখানে কি বলা আছে দেখো তো, বাই দ্য টাইম, কি বলা ছিল, বাই দ্য টাইম দ্য সেমিনার ড্যাশ মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট হ্যাড অলরেডি লেফট। এখানে কি দেওয়া আছে, হ্যাড অলরেডি লেফট। বাই দ্য টাইম, বাই দ্য টাইম, বাই দ্য টাইম, প্রথম অংশটা কি হবে, V2, কি হবে V2, আর পরের অংশটাই কি হবে, হ্যাড প্লাস V3। আরেকটা জিনিস মাথায় রাখবা, কোথাও যদি হ্যাড প্লাস V3 দেখো তাহলে তার সামনে পিছনে যেখানেই ফাঁকা থাক না কেন V2 দিয়ে দিবা। কি দিয়ে দিবা, V2। তাহলে রাইট অ্যান্সার কি হবে, এন্ডেড। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরে অকাস্টিক্স ইজ দ্য স্টাডি অফ, কি হবে, মিউজিক্যাল ইফেক্ট, মিউজিক্যাল পারফরমেন্স, প্রপার্টিজ অফ সাউন্ড। এটা মূলত প্রপার্টিজ অফ সাউন্ড, এটাই রাইট অ্যান্সার হবে। আমি জানি এই কোশ্চেনটা তোমাদের জন্য একটু আনকমন, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা হচ্ছে তোমাদের যে আরো অনেকগুলো টপিকগুলো আছে না, এইগুলো যখন পড়বা তখন কিন্তু এই জিনিসগুলো তোমরা খুব ইজিলি পারবা। হ্যাঁ, এগুলো না পড়লে পারবা না। যেখানে মূলত সাউন্ড নিয়ে আলোচনা করা হয়, গবেষণা করা হয়, সাউন্ড নিয়ে স্টাডি করা হয়, সেটাই হচ্ছে তোমার অকাস্টিক্স। দেখো, pernicious, pernicious has the same meaning as beautiful, obvious, harmful, small। বলো রাইট অ্যান্সারটা কি হবে, এই প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে বলো দেখি, কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও। বলো এখন যে প্রশ্নটাতে আমরা আছি এই প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে, দ্রুত কমেন্টে জানাও দেখি। দ্রুত কমেন্ট করে জানাও যে এই প্রশ্নের রাইট অ্যান্সারটা কি হবে। পার্নিশিয়াস এই শব্দটির সিনোনিম চেয়েছে না, হ্যাঁ সিনোনিম চেয়েছে। পার্নিশিয়াস শব্দটির সিনোনিম কি হবে একটু কমেন্ট করে জানাও। কি হবে বলো তো, পার্নিশিয়াস, পার্নিশিয়াস শব্দটির কি চেয়েছে, পার্নিশিয়াস শব্দটির কি চেয়েছে, সিনোনিম চেয়েছে। তাহলে কি হবে বলো, পার্নিশিয়াস শব্দটির মিনিং কি বলো দেখে আগে, ক্ষতিকর, তাই না? তাহলে এখানে দেখো তো কি আছে, এই যে হার্মফুল দেখতে পাচ্ছো, বিউটিফুল মানে সুন্দর, অবভিয়াস মানে অবশ্যই, স্মল মানে ছোট, হার্মফুল মানে ক্ষতিকর। রাইট অ্যান্সার কি হবে, অপশন সি। এরপরে দেখো, দ্য অ্যাডজেক্টিভ অফ শ ইজ শাউই, শাওন, শাউইন, শাভিয়ান। বলো দেখি রাইট অ্যান্সারটা কি হবে, বলো রাইট অ্যান্সারটা কি হবে, শাইভিয়ান না কি হবে? এটি শ এর কি চেয়েছে, অ্যাডজেক্টিভ ফর্ম চেয়েছে না, শ এর অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে বলো। অ্যাডজেক্টিভ ফর্ম হবে শাভিয়ান, শাভিয়ান। দেখো, choose the option that best combines the given sentence. He submitted his resignation. He did this on Friday. His manager was surprised. এখানে কি হবে রাইট অ্যান্সার বলো, চুজ দ্য অপশন দ্যাট বেস্ট কম্বাইন দ্য গিভেন সেন্টেন্স, এটার সাথে কোনটা কম্বাইন করলে ভালো হয়। হি সাবমিটেড হিজ ম্যানেজার অন ফ্রাইডে, সারপ্রাইজ হিজ ম্যানেজার, মানে সেন্টেন্সটাকে গুছিয়ে লিখতে হবে। হিজ ম্যানেজার ওয়াজ সারপ্রাইজড বাই হিজ রেজিগনেশন, submitting on Friday, submitting his resignation on Friday, his manager was surprised, নাকি অপশন ডি, on Friday he submitted his resignation, surprising his manager। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, কারণ কি দেখো এটা একটু গোছানো হয়েছে, on Friday he submitted his resignation, কমা সারপ্রাইজিং হিজ ম্যানেজার, মোর সুইটেবল, ওটার সাথে কম্বাইন্ড হবে। আচ্ছা, এরপরে দেখো কি দেওয়া আছে, হু ইজ দ্য অথর অফ ওরিয়েন্টালিজম। বলো তো এটা কি হবে, এটার অথরটা কে, নোমান কমস্কি, এডওয়ার্ড সেইড, তালাল আসাদ,
অমৃতা সেন। বলো দেখি এখানে রাইট অ্যান্সারটা কি হবে? এটা মূলত হচ্ছে তোমরা যারা ওই যে লিটারেচার পার্টটা আছে না, লিটারেচার পার্টটা যারা পড়েছো আগে একটু হলেও তারা করতে পারবা, আদারওয়াইজ এই পার্টের অ্যান্সার করা কিন্তু খুবই টাফ। লিটারেচার পার্টটা না পড়লে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করতে পারবা না। 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, উই আর অলমোস্ট ডান, আমরা আর একটু পরেই শেষ করব। হ্যাঁ, উই আর অলমোস্ট ডান। যারা যারা এখনো ক্লাস করতেছো, থ্যাংক ইউ। তাহলে এখানে রাইট অ্যান্সারটা কি হবে? এই বইয়ের লেখক কে? ওরিয়েন্টালিজম, এই বইয়ের লেখক হচ্ছে এডওয়ার্ড সেইড। এরপরে আসো, দেখো কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথস, এটা কে বলেছে? এটা তোমরা মোটামুটি সবাই জানো যে এটা উইলিয়াম শেক্সপিয়ার বলেছে। আচ্ছা, এরপরে দেখো ম্যাগনাম অপাস রেফার্স টু ম্যাগনাম পাওয়ার ব্যাংকস দ্য বেস্ট ওয়ার্ক অফ অ্যান আর্টিস্ট। এটা হচ্ছে অপশন বি, দ্য বেস্ট ওয়ার্ক অফ অ্যান আর্টিস্ট। The news about the budget cuts dash not good and the department will have to adjust dash plans. তাহলে বলো তো এখানে রাইট অ্যান্সারটা কি হবে? কি হবে এখানে রাইট অ্যান্সার বলো? এখানে কি দেওয়া আছে? নিউজ। নিউজ দেখতে কিসের মতো মনে হচ্ছে? এটা প্লুরাল মনে হচ্ছে, কিন্তু তারপর এটা কি হিসাবে কাজ করবে বলো তো? দেখতে প্লুরাল মনে হলেও এটা সিঙ্গুলার ভার্ব, সরি সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। বুঝতে পেরেছো? তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? এই যে ইজ এবং ইটস, এটার হচ্ছে তোমার কি বলা আছে? and the department will have to adjust its। ঠিক আছে, রাইট অ্যান্সারটা কি হবে? ইজ এবং ইটস। পসেসিভ ফর্ম নিয়েছি মূলত। your opinion will not dash my decision effect result affect distress, which one is the right answer? বলো দেখি কোনটা রাইট অ্যান্সার হবে? বলো রাইট অ্যান্সার কি হবে? your opinion will not কি হবে? effect result affect distress। এখানে ভার্ব কোনটা বলো তো? affect, প্রভাবিত করা। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এরপরের প্রশ্নটা দেখো কি দেওয়া আছে? দ্য ওয়ার্ড দ্যাট ইজ রংলি স্পিল্ড, কোনটা রংলি স্পিল্ড হয়েছে বলো তো? প্রথমেরটাই দেখো তো, কোয়েশ্চেনারি, এটাই তো হচ্ছে তোমাদের রংলি স্পিল্ড হয়েছে। বলো কোথায় ভুল আছে? এটা তোমরা কমেন্টে জানাও দেখি। প্রত্যেকটাই আমি করে দিয়েছি, কিন্তু এটা তোমরা একটু কমেন্টে জানাও যেখানে কোথায় ভুল আছে। একটু ভালোভাবে নোটিস করলে কিন্তু বুঝতে পারবে। তারপরে কি দেওয়া আছে? বিউরোক্রেসি, ডিসিভ, সোভার্জিনিটি, এগুলো সবগুলোই কিন্তু ঠিক আছে, প্রথমেরটাই ভুল আছে, ওইটা তোমরা একটু দেখো। কোয়েশ্চেনিয়ার এইখানে কোনটাতে কোন জায়গায় ভুল আছে বলো। এরপরে দেখো চেঞ্জ দ্য ফলোইং ইনটু অ্যান ইনডিরেক্ট স্পিচ, মাই টিচার সেড টু মি মে ইউ শাইন ইন লাইফ। কোন সেন্টেন্স বলো তো? অপটেটিভ সেন্টেন্স, তাই না? দেখা যায় না, আমি বোর্ডের বাইরে, এখন দেখা যায়। কি বলা আছে দেখো তো, এখানে বলা আছে যে চেঞ্জ দ্য ফলোইং ইনটু অ্যান ইনডিরেক্ট স্পিচ, মাই টিচার সেড টু মি মে ইউ শাইন ইন কি লাইফ, তাই না? এখন দেখা যাচ্ছে। ওকে, এখানে কি সেন্টেন্স দেওয়া আছে বলো তো? অপটেটিভ সেন্টেন্স দেওয়া আছে না, এটাকে আমরা কি করব? ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব, তাই না? তাহলে কি করতে হবে? আমাদের ভার্ব হিসাবে কি নিতে হবে? উইশ বা প্রেড নিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখে কি দেওয়া আছে? মাই টিচার উইশড। আচ্ছা, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি নিব? দ্যাট নিব। ঠিক আছে, তাহলে দ্যাট আসছে। এরপরে সাবজেক্ট চেঞ্জ করব, ইউ আছে, কাকে ধরবে? সেকেন্ড পারসন, তাই না? তাহলে অবজেক্ট মি কে ধরবে, তাহলে সাবজেক্টিভ ফর্ম কি আসবে? আই। এরপরে মে থাকলে মাইট নিব, তারপরে বাকি অংশ শাইন ইন লাইফ। তাহলে রাইট অ্যান্সার কি? অপশন এই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এখানে কিন্তু টু দেওয়া আছে, এখানে আবার ফর দেওয়া আছে, এখানে আবার কি দেওয়া আছে? কোথাও না কোথাও একটা ডিক্লেয়ার দেওয়া আছে। তাহলে ভুলগুলো বুঝতে পেরেছো? রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা, বই অর্ডার করার জন্য তোমরা আমাদের যেই ইয়েতে ভিজিট করবা, ওয়েবসাইটে ভিজিট করবে, সেটা হচ্ছে www.joycoli.com এন্ড ফ্রি ক্লাস পরীক্ষা দেওয়ার জন্য ভিজিট করবা www.joycoliacademy.com। এইটাতে ভিজিট করলে তোমরা হচ্ছে আমাদের ক্লাসগুলো করতে পারবে, একই সাথে পরীক্ষা দিতে পারবা, আর এখান থেকে তোমরা হচ্ছে আমাদের বইগুলো অর্ডার করবা। সবগুলো বই কিন্তু হচ্ছে আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল। ঠিক আছে, যারা এখনো আমাদের বইগুলো কালেক্ট করোনি তারা অবশ্যই পেজে ভিজিট করবা। এরপরে আসো, দ্য ইডিয়ম টেক উইথ দ্য পিঞ্চ অফ সল্ট মিনস টু নট কমপ্লিটলি বিলিভ সামথিং। ফার্স্ট এটাই হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোনো কিছুকে একদম পুরোপুরি বিশ্বাস না করা, মানে বিশ্বাস করলাম কিন্তু তারপরে একটা সন্দেহ মনের মধ্যে থেকেই যাবে, এটাকে কি বলা হচ্ছে? টেক উইথ আ পিঞ্চ অফ সল্ট। টেক উইথ আ পিঞ্চ অফ সল্ট। এরপরে কি দেওয়া আছে? দ্য রিসার্চার ওয়াজ কেয়ারফুল নট টু ড্র স্পেশাস
conclusion, spacious conclusion. Form incomplete data, choose the option that best matches the meaning of the underlined word. তাহলে ওইটার সাথে কোনটা হচ্ছে এখানে আমাদের যাবে? Broadly accepted, highly controversial, statistically accurate, obviously false, but misleadingly possible. আচ্ছা বলো, রাইট অ্যান্সারটা কি হবে? এখানে রাইট অ্যান্সারটা কি হবে? তোমরা কিন্তু যারা যারা এখনো ক্লাসে আছো তারা হচ্ছে এই আর কয়েকটা কোশ্চেন আছে, এটা 22 নাম্বার না? তো 22 নাম্বার কোশ্চেনে আমরা আছি, তাহলে আর অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? স্পেশিয়াস এইটার সাথে কোনটা বেশি ভালো যায়, কোন অপশনটা বেশি ভালো যায়? কি আবার চলে গেছে? এখন দেখা যায়? আমি এদিকে থাকলে আমার দেখতে অসুবিধা হচ্ছে, এখানে থাকলে দেখতে সুবিধা হচ্ছে। সো রাইট অ্যান্সারটা কি হবে বলো দেখি? এখানে রাইট অ্যান্সারটা কি হবে? এটা স্পেশিয়াস, এটার সাথে সবথেকে ভালো যাবে হচ্ছে অবভিয়াসলি ফলস বাট মিসলিডিংলি পসিবল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখতে সত্য বা যৌক্তিক মনে হয় কিন্তু আসলে ভুল বা মিসলিডিং, মানে দেখে মনে হবে যে হ্যাঁ জিনিসটা ঠিক আছে সত্যি, কিন্তু এটা কি হবে? ভুল। এরপরে আসো, হিজ এক্সপ্লেনেশন ওয়াজ ড্যাশ and convincing, কি হবে? obscure, lucid, ambiguous, vague, এটা মূলত হবে lucid, convincing and lucid. His explanation was lucid and convincing. lucid মানে কি? পরিষ্কার, বুঝতে পারা যায় সহজেই এমন কিছু। হ্যাঁ, এরপরে দেখো, dash tiger is endangered species yet few understand dash urgency for its protection. বলো দেখি এখানে রাইট অ্যান্সারটা কি হবে? এই আর্টিকেলের প্রশ্ন উত্তর আশা করি তোমরা দিতে পারবে, এটা স্কিপ করলাম। হ্যাঁ, the expression once in a blue moon mean coming very often, moonlight night, happening very rarely, appearing in dreams. বলো দেখি এটা রাইট অ্যান্সারটা কি হবে? খুবই সহজ। হ্যাঁ, once in a blue moon, তাই না? once in a blue moon খুবই সহজ একটা প্রশ্ন। তোমরা যারা ফ্রেজ এন্ড ইডিয়ম পড়েছো তারা খুব ভালোভাবে এগুলো উত্তর করতে পারবে, আর যদি না পড়ে থাকো তাহলে হাজার চেষ্টা করলে এগুলা উত্তর দিতে পারবে না। মানে যেই ঘটনাগুলো খুবই কম ঘটে, একদম রেয়ার, সেটাই কি? ওয়ান্স ইন আ ব্লু মুন। তাহলে কি হবে? হ্যাপেনিং ভেরি রেয়ারলি। রাইট অ্যান্সার কি হবে? অপশন সি। এরপরে দেখো, এনি পেইন্টিং বাই ভ্যান গগ ইজ ওর্থ অফ ফরচুন। এখানে ওর্থ নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ নাকি প্রিপোজিশন? বলো কি হবে? এখানে ওর্থ কি হিসেবে ব্যবহার করা হয়েছে বলো তো? এটা কিন্তু ভাগ্য হিসাবে না। হ্যাঁ, এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? রাইট অ্যান্সার নাউন হবে। আই হ্যাভ নট সিন হার ফর এজেস, ইন এজেস, সিন্স এজেস, ফ্রম এজেস। বলো কি হবে? এখানে আমাদের মূলত কি বোঝাচ্ছে? এখানে আমাদের পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। অনেক দিন যাবত দেখি না, কি দেখি না? অনেক দিন যাবত দেখি না। ডিউরেশন অফ টাইম এবং পিরিয়ড অফ টাইম যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি নিব বলো তো? সেই ক্ষেত্রে আমরা ফর নিব। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? আই হ্যাভ নট সিন হার ফর এজেস, ঠিক আছে? এরপরে দেখো তো কি আছে? প্লিজ লিসেন টু মি, প্লিজ লিসেন টু মি, দ্য প্যাসিভ ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ। এখানে মূলত আমাদের কি সেন্টেন্স দেওয়া আছে? ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের এখানে কি করতে বলেছে? প্যাসিভ ফর্ম, মানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে যেতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমেই কি নিতে হবে? লেট মি। দুইটা দেওয়া আছে, এই যে একটা আর একটা। আচ্ছা, কি দেওয়া আছে? লেট মি লিসেন টু ইউ প্লিজ, লেট মি বি লিসেন্ড। অফকোর্স এখানে হচ্ছে তোমাদের বি নাই, ভুল হবে। তাহলে রাইট অ্যান্সার কি? অপশন ডি, লেট মি বি। স্ট্রাকচার অনুযায়ী, ঠিক আছে, বি আসবে। তারপরে লিসেন টু, এখানে মূলত এটা প্রিপোজিশনাল ফ্রেজাল ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব হিসেবে কাজ করতেছে। সো লিসেন টু, এখানে টু কিন্তু থাকবে। তারপরে কি আসবে? প্লিজ আসবে, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস, যেখানে আমরা একসাথে 3টা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন সলভ করেছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত বছরের যতগুলো প্রশ্ন ছিল ইংরেজি বিষয়ের উপরে, সবগুলো প্রশ্নই আমরা একদম এলাবোরেট করে করে পড়েছি। আশা করি যে তোমরা ক্লাসে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা সবকিছুই বুঝতে পেরেছো। এরপরেও কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। এছাড়াও অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে তোমরা সেটাও আমাকে জানাতে পারো। আচ্ছা, আর আমাদের এই যে ইংলিশ
ইংলিশ বিচিত্রার নতুন যে ভার্সনের বইটা আছে এক্সাম ইংলিশ, এই বইটা কিন্তু তোমাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি যাও না কেন, সব কিছুর জন্য কিন্তু এই বইটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর বইটা কিন্তু আগের যে ইংলিশ বিচিত্রা বইটা ছিল সেটার থেকে অনেক ভালোভাবে গুছানো। হ্যাঁ, সো যারা যারা এখনো বইটা কালেক্ট করনি তারা কিন্তু অবশ্যই বইটা কালেক্ট করে নিবা। অ্যান্ড আমাদের কিন্তু এক্সাম দেওয়ার যে অপশনটা এখানে দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা অবশ্যই এক্সাম দিবা। আমাদের ক্লাসের যে কমেন্ট সেকশন সেখানে কিন্তু পিন করে দেওয়া আছে। হ্যাঁ, এক্সাম লিঙ্কটা পিন করে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা এক্সামটা দিয়ে দিবা। সো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আশা করি তোমাদের সকলেরই ক্লাসটা অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।